আচ্ছা, গত ক্লাসে আমাদের প্রতিপাদ্য বিষয় ছিল, জাস্ট আমরা বোঝার চেষ্টা করেছি মার্কেটিং এর ফান্ডামেন্টালস। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, এআই ড্রিভেন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ইয়াটা কত বড়। বাট আমাদের শেখার মূল বিষয়বস্তু গুগল অ্যাডস, যেটা এই ডিজিটাল অ্যাড মার্কেটের 39% শেয়ার। ঠিক আছে স্যার? তো আজকে আমরা বোঝার চেষ্টা করব যে গুগল অ্যাডস জিনিসটা কি আর কি। হ্যাঁ, তো গত ক্লাসে আমরা একটা মানে ইউজারদের জার্নি বা কাস্টমারের জার্নি যে চেঞ্জ হয়েছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করেছিলাম। সেখানে কি ছিল, যে এখন হচ্ছে যে আমরা ওই গুগলে ওইভাবে সার্চ মার্চ কোনো কিছু জানা টানার জন্য ওইভাবে সার্চটা যেতে গুগলে খুব একটা মানুষ আসতেছে না। তারা চ্যাট জিপিটি বা ক্লড, স্পেশালি চ্যাট জিপিটিকেই তারা ইয়া করে। তো কোনো একটা কিছু রিসার্চ টিসার্চ করার জন্য চ্যাট জিপিটি করে, দেন তারা এসে হচ্ছে যে ওই রিলেটেড জিনিস গুগলে সার্চ দিয়ে ওই ওয়েবসাইটে যাই এবং কিনে আর কি। ঠিক আছে স্যার? তো ধরেন আমি একটা সার্চ দিই, যে একটা সার্চ দিই, ধরো এই ঠিক আছে, টি শার্ট, টি শার্ট ইন ইউএসএ। ঠিক আছে স্যার? অথবা টি শার্ট প্রাইস ইন ইউএসএ, এরকম একটা দিলাম। পোলো টি শার্ট প্রাইস, খুব ভালো, দিলাম। তো দেওয়ার পরে আমরা মোটামুটি একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো যে এখানে স্পন্সর্ড রেজাল্ট লেখা, তারপরে এই কয়েকটা দেয়া এই পর্যন্ত। হ্যাঁ, এক, দুই, তিন, চারটা। নিচের দিকে দেখি এরকম আছে কিনা। না, নিচের দিকে দেখায়নি, মাঝে মাঝে দেখায় আর কি, তাই না? এরপর থেকে মোটামুটি ধরেন এই যে নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি, হ্যাঁ, নাম্বার ফোর, এইভাবে আসছে আর কি। এটাও স্পন্সর রেজাল্ট মাঝখানে আসছে, এই এই দুইটা। মাঝখানে আবার এই যে এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। তার মানে কোনো একটা ভদ্রলোক, ধরো চ্যাট জিপিটিতে পোলো টি শার্ট টাট কিনবে, এগুলো নিয়ে রিসার্চ টিসার্চ করলো। বাট পোলো টি শার্ট টাট কেনার জন্য এগুলো এত রিসার্চ টিসার্চ কিছু নাই, মানুষ নাম ধরেই সার্চ দেয় আর কি। ঠিক আছে? বাট অনেক প্রোডাক্টের ক্ষেত্রে তারা হচ্ছে যে ইয়া করে আর কি। হ্যাঁ, যেমন ধরেন কেউ একজন আহ ইয়া কিনবে, অ্যাপার্টমেন্ট কিনবে, তখন সে ধরো চ্যাট জিপিটিতে মোটামুটি একটা সার্চ টার্চ দিয়ে কারা কারা, ধরো বাংলাদেশের কথা আমি যদি বলি, কারা কারা বাংলাদেশে ইয়া টিয়া করে, তার কি অবস্থা না অবস্থা মোটামুটি যায় না শুনে, দেন তারা এখানে চাইতে তাদের ওয়েবসাইটে যে ইয়া টিয়া আমি আসতেছে জায়গাগুলো। তো যাই হোক, তো আমরা মোটামুটি কোনো একটা ভদ্রলোক এটা লিখে সার্চ দিল, দেন আমরা এখানে স্পন্সর্ড রেজাল্ট যেগুলো, এগুলো আমরা একটু দেখতে পাইলাম, মাঝখানে কিছু পাইলাম, মাঝখানে হচ্ছে। তো যেগুলোতে স্পন্সর্ড রেজাল্ট লেখা, এইগুলোই আসলে কোনো ভদ্রলোক না, এই কোম্পানিগুলো যে ব্রিজ অ্যান্ড বার্ন, তারপরে হচ্ছে যে কি সেন্ট্রাল লাইন অ্যাথলেটিক্স, এই অমুক তমুক, এগুলো আমি উচ্চারণ করতে পারলাম না, ধরুন পড়লাম না। তো এই জিনিসগুলো তারা হচ্ছে যে থ্রু গুগল অ্যাডস অ্যাড ডান করতেছে বলেই তাদেরকে এখানে দেখাচ্ছে। ঠিক আছে স্যার? আচ্ছা, এখানে একটা ডাটা আছে, মোটামুটি 63% মানুষ এখানে ক্লিক করে আর কি। তার মানে 100 জন যদি সার্চ দেয়, তার মধ্যে 63% মানুষ এই স্পন্সর রেজাল্টে ক্লিক করে। ঠিক আছে? আর বাদ বাকি যারা করে না, তারা হয়তো ওই যে থ্রু এসিও বা এজিও, অমুক তমুক, এইও অমুক তমুক আসছে না, আমি জানি না ওই বিষয়ে আমার খুব নলেজ কম। তো ওই এসিও থ্রু দিয়ে যেগুলো অর্গানিক ভাবে আসছে, সেগুলো তো অনেকেই ক্লিক করে এবং কিনে। ঠিক আছে স্যার? এর মাঝখানেও দেখেন আমরা আবার এই দুইটা রেজাল্ট দেখলাম। ঠিক আছে স্যার? আচ্ছা, এখানে আমাদের একটা প্রশ্ন থাকবে, যে ভাই, একই টি শার্ট লিখে সার্চ দিলাম, পোলো টি শার্ট প্রাইস ইন ইউএসএ, এই ভদ্রলোক, এই ভদ্রলোক সবার আগে, এই ভদ্রলোক তারপরে, এই ভদ্রলোক তারপরে, এই ভদ্রলোক তারপরে, মাঝখানে আবার অর্গানিক ঢোকায়া এই কয়টা আবার পরে কেন আসলো, এই প্রশ্ন জবাব আমরা একটু পরে পাবো। ঠিক আছে স্যার? আচ্ছা, এবার ধরো আমরা একটু প্রথম আলোতে যাই।
প্রথম আলোতে আসলাম, সালমান শাহর মৃত্যু সেপ্টেম্বর মাস, না এটা অগাস্ট, না সেপ্টেম্বর মাস থেকে আবার এটা নিয়ে মাতামাতি হবে কয়দিন, তারপরে আবার চুপ। যাই হোক, 29 বছর। আচ্ছা, এখন দেখেন যে আমরা প্রথম আলো একটা নিউজ পেপার, এটা আমরা রেগুলার সবাই পড়ি। তো এখানে পড়ার পরে ধরো, এখানে আমি যদি একটু হাত দিই, গুগল দ্বারা বিজ্ঞাপন লেখাচ্ছে, তাই না? গুগল দ্বারা বিজ্ঞাপন দেখা যাচ্ছে। যদি আমরা একটু নিচে যাই, এটাও একটা বিজ্ঞাপন, বাট এটা থ্রু প্রথম আলো হয়ে ডিরেক্ট প্রথম আলোর সাথে এই কণিকা কন্ট্যাক্ট করেছে, টাকা পয়সা দিচ্ছে, তারপরে এই জায়গাটা ওদের জন্য। বাট এখানে দেখেন আরেকটা আমরা দেখছি গুগল দ্বারা বিজ্ঞাপন, এটাও যেগুলো সেগুলো হচ্ছে যে গুগলের মাধ্যমে আসতেছে। ঠিক আছে স্যার? আচ্ছা, একটু নিচে যাই। আর মোটামুটি নাই, কোনো অ্যাড এখানে নাই আর কি। ঠিক আছে, ভালো। কি রে, শেষ হয় নাকি? আচ্ছা, ভালো, ভেরি গুড। আচ্ছা, এখন দেখেন বস, এইখানে আমরা পোলো শার্ট লিখে সার্চ দিলাম, ঠিক সেই রিলেটেড অ্যাড গুলোই আমাদের দেখাচ্ছে, যেটা স্পন্সর রেজাল্টের মধ্যে, তাই না? আর এই জিনিসটা এখানে দেখাচ্ছে কি, যে গুগল দ্বারা বিজ্ঞাপন, তাই না? তার মানে গুগলের থ্রু দিয়ে দিয়েছে। তো এখানে যে রিলেটেড সার্চ দিলাম সেই রিলেটেড জিনিসপত্র আমার দেখাচ্ছে। আর এখানে আমি কোনো কিছু লিখে সার্চ দিইনি, জাস্ট আমি হচ্ছে প্রথম আলো ভিজিট করলাম। তো এই ভদ্রলোকের যে গুগল দ্বারা বিজ্ঞাপন, এই ভদ্রলোক আমার সামনে আসলো। তাহলে এখানে আমি যে রিলেটেড সার্চ দিলাম সেই রিলেটেড অ্যাডভার্টাইজ, অ্যাড বা বিজ্ঞাপন আমাকে দেখাচ্ছে। আর এইখানে যখন আমি আসতেছে, একটা ব্যানার অ্যাড দেখাচ্ছে, যেটা আমি কোনো কিছু চাইনি কিন্তু সে আমাকে দেখাচ্ছে। ঠিক আছে স্যার, এটা একটা প্রশ্ন হতে পারে। দেন আমরা চলে যাই গোপাল ভাঁড় ইউটিউব। এটা আমার খুব ফেভারিট একটা ইয়া আর কি, হ্যাঁ, আমি প্রতিদিন দেখি, সেশন মনে হচ্ছে। আচ্ছা, আমরা একটা ইয়া দেখি। হ্যাঁ, ওরা আধেই ইয়া নিয়ে চলে আসছে। আচ্ছা, যখন অ্যাড দেখতে চাইবো তখন দেখাবে না, এটা নিয়ম। এবার দেখাইছি, দেখাইছি, ব্যবহারে সন্তুষ্ট। ভেরি গুড, এটা ইলেভেন। আচ্ছা, এবার ধরেন আমরা যখন ইউটিউবে আসলাম, তখন হচ্ছে যে আমরা মূলত গোপাল ভাঁড়ের এপিসোড 1 দেখতে গেলাম। কিন্তু এটা কি, এটা ভিডিও, ভিডিওর একটা বাংলা নাম আছে, ডাক নাম আছে, সেটা নাম হচ্ছে স্ট্রিম। আচ্ছা, তো এই স্ট্রিমের উপরে বা এই ভিডিওর উপরে ও আমাদের আর একটা কোম্পানির এই যে স্পন্সর লেখা আছে অ্যাড দেখাচ্ছে। ঠিক আছে স্যার? তো এই অ্যাডটা আবার কি, যেমন এই অ্যাডটার মধ্যে, হ্যাঁ, এখানেও একটা ইমেজ আছে, যেটা হচ্ছে যে আমরা পরবর্তী শিখবো যে এক্সটেনশন, ইমেজ এক্সটেনশন ইউজ করেছে। বাট বেসিক্যালি এটা একটা টেক্সট বেসড অ্যাড, বাট এখানে একটা ইমেজ এক্সটেনশন ব্যবহার করছে, সেটা একটা ছবি দিচ্ছে, রেলিভেন্ট, ভেরি গুড। এখানে আমরা একটা অ্যাড দেখলাম, যে অ্যাডটা মোটামুটি একটা ব্যানার, যেখানে ইমেজ এবং টেক্সটের কম্বিনেশন। এখানে আমরা ইউটিউবে যে ভিডিওটা দেখতেছি, সেখানে আমরা টেক্সট দেখতেছি, মোশন দেখতেছি, ভয়েস শুনতেছি, অথবা অন্য কোনো এসে গেলে, হয়তো অন্য কোনো এসে যদি আমরা যাই, আর পারি না বাবা। আর বলিস, আল্লাহ রে। দেখবে আমি কতটা নির্মম আচ্ছা, হতে যাই হোক, পারি। সমস্যা নেই, এটা আমাদের আর দেখাবো না, হ্যাঁ, সেটা একটু দেখি। Día de mermelada. আর পারি না বাবা, এত ভালো লাগে। আচ্ছা, যাই হোক, মাঝখানে কোনো এক জায়গায় দেখাবে হয়তো, যাই হোক। তো এই যে আমরা ভিডিওটা দেখতেছি, এই ভিডিওর মাঝখানে, মানে শুরুতে হতে পারে, মাঝখানে হতে পারে, শেষে হতে পারে, সেই জায়গাগুলোতে আমাদের কি, আর সেই জায়গাগুলোতে আমরা হচ্ছে যে একটা মোশন বা একটা ভিডিও অ্যাড দেখতেছি, তাই না? তাহলে আমরা যদি একটু ক্লাসিফাই করি, এখানে আমরা দেখতেছি টেক্সট বেস অ্যাড, এখানে আমরা দেখতেছি টেক্সট এবং ইমেজের কম্বিনেশন, এখানে আমরা আবার দেখতেছি টেক্সট দেখতেছি, ভিডিও দেখতেছি, সাউন্ড শুনতেছি, সবকিছু কম্বিনেশন। ঠিক আছে স্যার? আচ্ছা, এখানেও যে অ্যাডটা দেখাইলো 11 ল্যাবের, এটাও কিন্তু বস আমরা দেখতে চাইনি।
এটাও আমাদের যেটা দিল সেটাও কিন্তু আমরা দেখতে চাইনি, কিন্তু সে আমাদের দেখাইছে। ভেরি গুড। আচ্ছা, আরেকটা অ্যাড ক্যামেরা, একটা ভিডিও আমার অ্যাড ক্যামেরা দেখতে পারবো না? যখন তুমি অ্যাড দেখতে চাইবা তখন দেখাবে না, হ্যাঁ? আর যখন অ্যাড দেখতে চাবা তখন দেখাবে না, যখন দেখতে চাইবা না তখন বারবার আসবে। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। আচ্ছা, যাই হোক, এখন আসলো আমাদের গোপাল ভাঁড়। দেখি। ভেরি গুড, এটা আরেকটা আসছে, এটা ছবিটুকু সব দেখলাম। আচ্ছা, তাহলে তাহলে একটা জিনিস দেখেন যে আমরা যে রিলেটেড সার্চ দিচ্ছি সেই রিলেটেড জিনিসপত্র এখানে দেখাচ্ছে। এখানে আমরা জাস্ট আসছি, কিন্তু এই জিনিসটা আমরা দেখতে চাইছি কি না চাইছি এটা আপনার আমার স্বভাব চরিত্রের উপর ডিপেন্ড করে দেখাইছে। কিন্তু ধরেন যে আমরা দেখতেছি একটা ব্যানার অ্যাড, একটা ইমেজ যার উপরে টেক্সট এবং কম্বিনেশন, এখানেও আমরা দেখতে চাইনি, কিন্তু ভিডিও শুরুতে মাঝে শেষে আমরা একটা ভিডিও অ্যাড দেখতে পারতেছি আর কি। তাহলে এইটাকে, এইটা যেহেতু আমরা যে রিলেটেড জিনিস দেখতে চাচ্ছি সেই রিলেটেড জিনিসই আমাকে দেখাচ্ছে, কিন্তু এই দুইটা ক্ষেত্রে তা না। তাহলে এই দুইটা কিভাবে দেখাচ্ছে? তার আগে এইটা কিভাবে দেখাচ্ছে সেটা আমরা বোঝার চেষ্টা করি। এইটা কিভাবে দেখাচ্ছে, এইটা হচ্ছে আমরা এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলাম বলেই আমার ওই রিলেটেড জিনিসপত্র দেখাচ্ছে। তার মানে এখানে কর্তার ইচ্ছাটার ইম্পর্টেন্ট, মানে ইন্টেন্ট। তার মানে আমি যেটা দেখতে চাচ্ছি বা আমার যেটা লাগবে ঠিক সেই রিলেটেড এই পোলো শার্ট ইউএসএ তে বিক্রি করে যে কোম্পানিগুলো আছে, তার মধ্য থেকে যারা মোটামুটি প্রথম দ্বিতীয় তৃতীয় বা পিছনের দিকেও দেখাচ্ছে, যারা মোটামুটি এগিয়ে আছে, এগিয়ে কিভাবে আছে সেগুলো আমরা পরে আসতেছি, তাদের অ্যাডগুলো দেখাচ্ছে। তার মানে আমি যেটা চাচ্ছি সেই রিলেটেড অ্যাডই আমাকে দেখাচ্ছে। প্রথম আলো বা ইউটিউবে আমি যেটা চাচ্ছি টাচ্ছি না, হয়তো চেয়েছিলাম বা আমার ওই বিষয়ে ইন্টারেস্ট আছে, যে কারণে আমাকে দেখাচ্ছে। গত ক্লাসে আমাদের একটা হোমওয়ার্ক ছিল যে সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আপনি কয়টা গুগলের ইয়া দেখেন আর কি। তো মানে গুগলের সার্ভিস ইউজ করেন, এবং ম্যাক্সিমাম সার্ভিস হচ্ছে গুগল ফ্রি দেয়। কেন ফ্রি দেয়? ফ্রি দেয় হলো গুগলের, ধরেন এই প্রায় 300 বিলিয়ন, মানে 260-62 বিলিয়ন ডলার গুগলের ইয়ারলি রেভিনিউ জেনারেট করে। তার 65-75% আর্নিং করে এই গুগল অ্যাডস প্ল্যাটফর্ম থেকে। আর বাকি এছাড়া হচ্ছে ধরো ওই যে জেমিনাই ফেমিনাই এখন আসছে, তারপরে হচ্ছে যে ওদের ক্লাউড এরিয়া আছে, এই জিনিসগুলো দিয়ে বাকি টাকাগুলো তারা আর্নিং করে আর কি। এখন এই যে এই জিনিসটা আমাকে দেখালো, তার মানে এই যে সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা বিভিন্ন, কোনো সময় জিমেলে যাচ্ছি, কোনো সময় জিমেলে যাচ্ছি, কোনো সময় হচ্ছে ম্যাপে যাচ্ছি, কোনো সময় গুগলে কোনো কিছুতে সার্চ দিচ্ছি, কোনো সময় ইউটিউবে যাচ্ছি। এই যে আমি গুগলে যতগুলো সার্ভিস ব্যবহার করতেছি, সেখানে আমি এক এক ধরনের সার্চ টার্চ গুলো দিচ্ছি। ধরো ইউটিউবে আমি এক ধরনের ভিডিও বা সিনেমা অমুক তমুক দেখা সার্চ দিচ্ছি, আমি গুগলে এসে এক ধরনের সার্চ ফার্চ দিচ্ছি, আমি ম্যাপে যে যেখানে যাচ্ছি বা খুঁজতেছি, এবং যে ধরেন আমি ম্যাপে সার্চ দিলাম যে আমি এখন গুলশান 1-এ যাব, যে ধরেন গ্লোরিয়া জিন্স 2 এর ওই ইসে একটু বসলাম। তার মানে গুগলে যদি লোকেশন চালু থাকে তাহলে ও কি বোঝে না যে আমি হচ্ছে যে গ্লোরিয়া জিন্সের ওই জায়গাটা বসে আছি, কারণ গুগলে গ্লোরিয়া জিন্সটাও তো ম্যাপে ইনক্লুডেড আছে। তাহলে লোকেশন যখন ম্যাচ করলো তার মানে এখানে আছে। এইবার হচ্ছে যে ওইখানে তো আরো অনেক মানুষজন আছে, তাই না? তো ওই মুহূর্তে ধরেন, মানে দেখেন ডাটাগুলো নেয়ার কত ইয়া আর কি, ফন্দি ফিকির। ধরেন গ্লোরিয়া জিন্সে প্রতিদিন 10,000 মানুষ যায়, আমি ধরে নিলাম। এই 10,000 মানুষ ওইখানে বসেও কিন্তু সার্চ টার্চ দেয়, তাই না? এবং ওইখানে এই মানুষগুলো নিয়মিত যায়, তাহলে ওই মানুষগুলোর অনেকগুলো সার্চ প্যাটার্ন ট্যাটার্ন অ্যানালাইসিস করে মোটামুটি আমি কি চাই, আমার চাওয়া পাওয়া কি, আমার ইন্টারেস্ট কি, কোথায় আমার নাকশিটকানি A to Z কিন্তু সে বুঝে ফেলে আর কি। ঠিক আছে স্যার? তো এই যে গুগলের ফ্রি সার্ভিস গুলো ব্যবহার করি, এই জিনিসগুলো দেখে ও মোটামুটি, এছাড়াও ধরো আমরা যখন একটা জিমেল অ্যাকাউন্ট খুলি, যে আমি জিমেল দিয়ে লগ ইন আছে এখানে আমার, তাই না? অথবা এখানেও আমি জিমেল দিয়ে লগ ইন আছি, তার মানে জিমেলটা অ্যাকাউন্ট খোলার সময়ও কিন্তু আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম, আমি মেল না ফিমেল,
তারপরে হচ্ছে আমার ডেট অফ বার্থ দিলে ও এজ নাম্বারটা খুঁজে বের করে। মোটামুটি আমার একটা সব কিছু ও পেয়ে যায়। এরপরে আমার সার্চের উপর ডিপেন্ড করে এই আমি মানে যা যা করি আর কি, এই সমস্তর উপর ভিত্তি করে মোটামুটি 4000 ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে ও আমাকে একটা ভাবে ডিফাইন করে যে এই লোকের এই বিষয়গুলোর প্রতি ইন্টারেস্ট আছে। যে কারণে দেখেন ও আমাকে কোনো না কোনো ভাবে ডিফাইন করেছে এবং ওর ডিফাইনটা একদম ঠিক আছে। দেখেন ও আমার কন্টাবোর অ্যাড দেখাচ্ছে, মানে আমরা সার্ভার টার্ভার নিয়ে কাজকর্ম করি, স্বাভাবিক ব্যাপার, মানে এইগুলো ইয়ে টিয়ে করি আমরা, তাই না? দেখেন ও আমার কন্টাবোর দেখাচ্ছে, তার মানে কি এইটা ও আমার এই যে গুগল টুলস ফুলস ইউজ করেছি এছাড়াও আর অনেকগুলো আছে, আমরা পরবর্তীতে বুঝতে পারবো। এই বিহেভিয়ার উপর বেস করে ও মোটামুটি আমার যে বিষয়গুলোতে ইন্টারেস্ট আছে সেই রিলেটেড, এখন হয়তো এটা দেখাচ্ছে একটু পর একটা দেখাবে এই বিষয়গুলোতে। সেম ভাবে এখানেও আমরা যে অ্যাডটা দেখতেছি, এখানে কিন্তু আমরা গোপাল ভাঁড় দেখতে চাচ্ছি, কিন্তু গোপাল ভাঁড়ের উপরে আমাদের এই যে গোডেডির অ্যাড দেখাচ্ছে। তার মানে এই বিষয়গুলোতে আমার মোটামুটি ইন্টারেস্ট আছে। সে কিসের উপর ভিত্তি করে? আমার আচার আচরণের উপর ভিত্তি করে পারছে। তাহলে এই যে অ্যাড গুলো আমরা দেখতেছি ইউটিউবে অথবা এখানে, অথবা আমরা যদি একটু জিমেইলের মধ্যে প্রমোশনে যাই। আচ্ছা, এই মেলটা একদম নতুন, সরি। শুধু তাই না, গুগল বলে, যেমন ধরেন আমরা যদি একটু প্রমোশন উইন্ডোতে যাই, প্রমোশন উইন্ডোতে যদি আমরা যাই, এগুলো অ্যাড না নাকি? এগুলো তো অ্যাডই, তাই না? এই যে স্পন্সর্ড, এটা অ্যাড না, গো হাই লেভেলের অ্যাড দেখাচ্ছে। দেখেন এই অ্যাডটা আমরা এখানে দেখতেছি কার? গো হাই লেভেলের। তাহলে আমার ম্যাপে, এবং দেখেন এই যে আমরা জিমেলটা ইউজ করতেছি, আমরা কোনো মেল টেল লিখলেও কিন্তু, যদিও গুগল স্বীকার করে না, কিন্তু আমি এখান থেকে একটা মেল পাঠাচ্ছি, গুগল নিবে না, এটা কি হয়? হয় না। তার মানে আমি কি ধরনের মেল লিখি, তার মানে আমি যে ধরনের কাজকর্ম করি সেই ধরনের মানুষের সাথে আমার ওঠা বসা, সেই ধরনের মেল টেলই আমি করি। তার মানে আমি যাদেরকে মেল করতেছি তারাও নিশ্চয়ই আমার মতোই। তাহলে গুগল কত ভাবে ডাটা অ্যানালাইসিস করে, মানে গুগল যা স্বীকার করেছে 4000+ ম্যাট্রিক্স সে দেখে, বা এতগুলো ওয়েতে সে ডাটাগুলো ইয়া করে একটা মানুষকে সে ইয়া করে। বাট হয়তো আরো অনেক ওয়ে আছে ওর ভিতরে, ঠিক আছে স্যার? সো এই যে আমরা এখানেও অ্যাড দেখতেছি, তারপরে এই যে দেখেন এদিকে ভাই ডেটাল মেটাল প্লাস টাস, এখানেও আমরা একটা অ্যাড দেখতেছি, তাই না? এছাড়াও যেমন ধরেন আমরা যখন প্লে স্টোরের মধ্যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিই কোনো অ্যাপ রিলেটেড, সেই অ্যাপ রিলেটেড স্পন্সর্ড অ্যাপ কিন্তু আমাদের অনেক দেখায়, তাই না স্যার? এছাড়াও প্রথম আলো যেমন দেখাচ্ছে, এছাড়াও 4 মিলিয়ন+ মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে এই গুগলের অ্যাড গুলো দেখে, কত? 4 মিলিয়ন+। ঠিক আছে, মানে জিমেলের মধ্যে দেখাচ্ছে, গুগলের মধ্যে দেখাচ্ছে, অমুক তমকের মধ্যে তো দেখাচ্ছে। এছাড়াও মোটামুটি সে হচ্ছে 4 মিলিয়ন+ ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মধ্যে এই ভদ্রলোক অ্যাড দেখাতে পারে। ভেরি গুড। আচ্ছা, এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম, সেটা হলো এই ধরনের অ্যাডগুলোকে আমরা বলি হচ্ছে ইন্টেন্ট বেস অ্যাড। তার মানে আমি যেটা চাই সেই রিলেটেড অ্যাডই আমাকে দেখাচ্ছে। আর এইটা 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 ও আমাকে বুঝেছে যে কোনো না কোনো ভাবে এই সমস্ত বিষয়ের প্রতি আমার ইন্টারেস্ট আছে, যে কারণে এই অ্যাডগুলো সে আমাকে দেখাচ্ছে। ঠিক আছে স্যার? তাহলে এইটাকে আমরা বলতে পারি ইন্টেন্ট বেসড অ্যাড, আর এইগুলোকে আমরা বলতে পারি হচ্ছে ইন্টারেস্ট বেসড অ্যাড। তার মানে আমার স্বভাব চরিত্রের উপর ভিত্তি করে যে বিষয়গুলোতে আমার ইন্টারেস্ট আছে সেই জিনিসগুলো আমাকে দেখাচ্ছে। এইটাকে আমরা আরেকটা ভাবে যদি বলি, এইটাই যে কোনো কিছু সার্চ দিলেই আমরা পাচ্ছি, যে কারণে এটার নাম দিয়েছে গুগল, ডিফাইন করেছে সার্চ অ্যাড। এইটার আমাদের মতো টাল মার্কেটাররা নাম দিয়েছে পিপিসি অ্যাড, কারণ এখানে ক্লিক করা, এই যে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এই কোম্পানির একটা টাকা কাটবে, কত কাটবে কি না কাটবে সেটা আমরা পরে আসবো। ঠিক আছে স্যার? এই জন্য পে পার ক্লিক পিপিসি অ্যাড বলে, সার্চ অ্যাড বলে। এটাকে আমার ইন্টেন্ট বেসড অ্যাড। এই অ্যাডগুলোকে আমরা বলি হচ্ছে যেমন ব্যানার, এখানে অবশ্য ইয়া অ্যাড আর নাই, আমরা একটা রিফ্রেশ দিই, অথবা ইলিয়াস কাঞ্চনের কি অবস্থা একটু দেখে আসি, তাহলে বোঝা যাবে। আচ্ছা, সমস্যা নেই, মোটামুটি গুগল দ্বারা বিজ্ঞাপন এখন আর দেখাচ্ছে না। দেখি সালমান শাহের কি অবস্থা, কোনো সমস্যা নেই, এখানে একটা দেখাইছে। এই অ্যাডগুলোকে আমরা বলি হচ্ছে ডিসপ্লে অ্যাড। এটা ইন্টারেস্টের উপর ভিত্তি করে আসে, আমি একটা দেখবো, আপনি সেম প্রথম আলো ইউজ করবেন, আরেকজন আরেকটা দেখবে, ঠিক আছে স্যার? এগুলোকে আমরা বলি হচ্ছে ডিসপ্লে অ্যাড বা ব্যানার অ্যাড। সেম ভাবে
এইটাকে আমরা বলি হচ্ছে, এটাও আমাদের ইন্টারেস্টের উপর ভিত্তি করে আসে, এটাকে আমরা বলি হচ্ছে ভিডিও অ্যাড বা ডিসপ্লে অ্যাড। তার মানে ডিসপ্লে অ্যাডেরই আর একটা পার্ট হলো ভিডিও অ্যাড, বাট ওটাকে আর একটু ডিফাইন করার জন্য নাম দেওয়া হয়েছে কি ইউটিউব অ্যাডস বা ভিডিও অ্যাডস। ঠিক আছে স্যার? এছাড়াও আমাদের দেশে মোটামুটি দেখাই না, আমরা এই যে এই জায়গাটাতে একটু শপিং অ্যাড ট্যাডও দেখি আর কি। হ্যাঁ, দেখি শপিং অ্যাড দেখতে কেমন। শপিং অ্যাডস মোটামুটি যখন কোনো গুগল টুগলে সার্চ দেওয়া হয়, তখন এই যে এরকম আমরা কিছু অ্যাড ট্যাডও দেখতে পারি, এরকম, যেটা হচ্ছে যে শপিং অ্যাড। ঠিক আছে, এটা সার্চ অ্যাড যেটা আমরা দেখলাম, এইরকম অ্যাড, এটাকে আমরা বলি হচ্ছে শপিং। ঠিক আছে স্যার? এছাড়াও এর মধ্যে আমরা যে অ্যাডগুলো দেখলাম, এটাকে আমরা বলবো হচ্ছে ডিসপ্লে অ্যাড। ঠিক আছে স্যার? এটাকে আমরা বলবো কি ডিসপ্লে অ্যাড, ব্যানার এবং কম্বিনেশন এবং আর একটু ভালো করে দেওয়া আছে। ঠিক আছে স্যার? ওকে। আচ্ছা, তাহলে গুগলের যদি আমরা বলি যে গুগল অ্যাডস কাকে বলে, এটা আমরা বলছি না, আমরা বলছি যে গুগলের মোটামুটি এই তিন চার ধরনের অ্যাড আছে, মানে অ্যাড ফরম্যাট, নট অ্যাড, অ্যাড ফরম্যাট। কি কি ফরম্যাট? আবার এটা লিখে একটু সার্চ দাও, টি শার্ট প্রাইস ইন ইউএস। সার্চ অ্যাড বেসিক্যালি দুই প্রকার, সার্চ অ্যাড আর হচ্ছে ডিসপ্লে অ্যাড। আর ডিসপ্লে অ্যাড এর আরেকটা প্রকার হচ্ছে ভিডিও অ্যাড। ঠিক আছে স্যার? বুঝে গেলাম। এবং কোথায় কোথায় দেখায়? মোটামুটি জিমেলের মধ্যে দেখায়, তারপরে হচ্ছে তোমার এই যে ইউটিউবে দেখায়, তারপরে হচ্ছে গুগল.কমে দেখায়। গুগল.কম ছাড়াও এছাড়াও গুগলের কিছু পার্টনার নেটওয়ার্ক আছে, যেগুলোকে আমরা বলি হচ্ছে গুগলের পার্টনার নেটওয়ার্কই। সেটা হচ্ছে তোমার ইয়াহু বিংয়েও দেখায়, মানে গুগলে অ্যাড দিলে ইয়াহু বিংয়েও দেখায়। আর ভিডিও অ্যাড হচ্ছে যে গুগলের কিছু নিজস্ব সম্পত্তি আছে, যেমন জিমেল, ইউটিউব, এগুলো হচ্ছে গুগলের নিজস্ব সম্পত্তি। এর বাদেও আরো 4 মিলিয়ন প্লাস ওয়েবসাইটে, মোবাইল অ্যাপে দেখায়। যেমন ধরো এই যে প্রথম আলো.কম, এটা কি গুগলের সম্পত্তি, কিন্তু এখানে গুগল দ্বারা বিজ্ঞাপন কি দেখাচ্ছে না? এরকম 4 মিলিয়ন সাইটগুলোতে দেখায়। ঠিক আছে স্যার? তো গুগলের নিজস্ব সম্পত্তির বাইরে যে সমস্ত জায়গায় ad দেখায়, সেটাকে আমরা বলি হচ্ছে গুগলের পার্টনার নেটওয়ার্ক। ঠিক আছে স্যার? যদি সার্চ অ্যাড গুগল.কম এর বাইরে দেখায়, তাহলে সেটাকে আমরা বলবো গুগলের সার্চ পার্টনার নেটওয়ার্ক। আর ডিসপ্লে অ্যাড যদি গুগলের বাইরে, যেমন এটা ডিসপ্লে অ্যাড, জিমেল কার সম্পত্তি? গুগলের সম্পত্তি। কিন্তু গুগলের বাইরেও যদি এটা দেখায়, যেমন হচ্ছে প্রথম আলো, প্রথম আলো কি গুগলের সম্পত্তি? নো, প্রথম আলোর ট্রান্সকমের সম্পত্তি। তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে যে গুগলের ডিসপ্লে পার্টনার নেটওয়ার্ক। নেটওয়ার্ক, এখানে নেটওয়ার্ক মানে ইন্টারনেট কারেন্ট মানে অবসমর্থন না। নেটওয়ার্ক মানে হচ্ছে কোথায় কোথায় গুগলের অ্যাড দেখায়। সার্চ নেটওয়ার্কে দেখায়, ডিসপ্লে নেটওয়ার্কে দেখায়, সার্চের পার্টনার নেটওয়ার্কে দেখায়, ডিসপ্লের পার্টনার নেটওয়ার্কে। ঠিক আছে স্যার? এখন প্রশ্ন হলো যে গুগল অ্যাডস জিনিসটা কি তাহলে? তাহলে এখান থেকে আমরা একটা সংজ্ঞা দিতে পারি যে গুগল অ্যাডস একটা প্ল্যাটফর্ম, ডিজিটাল মার্কেটিং এর একটা সব থেকে বড় প্ল্যাটফর্ম, 39% তার মার্কেট শেয়ার, সব থেকে বড় প্ল্যাটফর্ম। যেই প্ল্যাটফর্মের থ্রু দিয়ে এইরকম আমরা সার্চ অ্যাড দিতে পারি, এইরকম আমরা ডিসপ্লে অ্যাড দিতে পারি, এইরকম আমরা ভিডিও অ্যাড দিতে পারি, এইরকম আমরা ডিসপ্লে অ্যাড দিতে পারি। ঠিক আছে স্যার? তাহলে গুগল অ্যাড জিনিসটা কি? ইটস এ প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের থ্রু দিয়ে এইভাবে আমরা সার্চ নেটওয়ার্কে, সার্চ পার্টনার নেটওয়ার্কে, ডিসপ্লে নেটওয়ার্কে, ডিসপ্লে পার্টনার নেটওয়ার্কে অ্যাড দিতে। ঠিক আছে স্যার? কাহিনী কত গুগলের এরকম। যাই হোক, পরে আসতেছে। এবার পয়েন্ট হলো যে কি পয়েন্ট, এবার পয়েন্ট হলো যে বুঝলাম যে ভাই গুগল.কম গুগলের সম্পত্তি, এখানে অ্যাড দেখাচ্ছে। সার্চ নেটওয়ার্ক, ইউটিউব, গুগলের সম্পত্তি, এখানে অ্যাড দেখাচ্ছে। তাহলে প্রথম আলোতে কিভাবে অ্যাড দেখাচ্ছে? প্রথম আলো এরা কি করে? মূলত এরা নিউজ প্রোভাইড করে। নিউজ কি একটা কন্টেন্ট, তাই না? তো গুগল চিন্তা করে দেখলো যে ভাই ইউটিউব আমার, সেটা ঠিক আছে, তা আমি একা আর কত কন্টেন্ট বানাবো? কিন্তু আমি যদি এরকম একটা সিস্টেম করে দিতে পারি যে হাজার হাজার মানুষ কন্টেন্ট বানাবে, ওই কন্টেন্টের উপরে যে সমস্ত কোম্পানির অ্যাড দেখাবো, ওই কন্টেন্ট, ওই অ্যাডে ক্লিক করার পরে বা অ্যাড দেখানোর জন্য যে টাকাটা আমি গুগল অ্যাডস কাটবো, সেই টাকার একটা পার্সেন্ট ওই কন্টেন্ট ক্রিয়েটরকে দেব, আর বাকি টাকাটা আমি খাইয়া দেব। ঠিক আছে স্যার? এই জন্য গুগল অ্যাডসেন্স নামে একটা ভদ্রলোক নিয়ে আসলো। কি নাম? অ্যাডসেন্স। অ্যাডসেন্স। অ্যাডসেন্স কার কাছে? কি রে ভাই?
অ্যাডসেন্স বানাইনি, এই যে অ্যাডসেন্স। ঠিক আছে স্যার। আচ্ছা, অ্যাডসেন্স অ্যান্ড অ্যাড মব। আমরা দেখবেন যখন মোবাইলে কোনো গেম টেম খেলি, ওই গেম টেম খেলতে খেলতে মাঝখানে মাঝখানে অ্যাড দেখায়। আবার আমরা যখন হচ্ছে ইউটিউবে ভিডিও দেখি, ওই ইউটিউবের ভিডিওর শুরুতে শেষে মাঝেও অ্যাড দেখায়। আবার আমরা যখন প্রথম আলো টলো পড়ি, এর মাঝে মাঝে যেমন যে অ্যাড দেখে সেট দেখে। তো সে কি করলো, যে মোবাইল অ্যাপের মাধ্যমে, ধরো মোবাইল অ্যাপে তো গেম 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 বানাইছে, তার মানে এটা প্রোডাক্ট, এটা আমরা ফ্রিও খেলি, কিনেও খেলি। তো ফ্রি খেলাগুলো হচ্ছে যে মাঝখানে মাঝখানে দেখবেন অ্যাড দেখায়। তো মোবাইল অ্যাপের মাধ্যমে, যদি মোবাইল অ্যাপের মাধ্যমে গুগল কানেক্ট করে, সেই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে অ্যাডমব। আর ওয়েবসাইট বা ইউটিউব গুলো কানেক্ট করে, সেটার নাম হচ্ছে অ্যাডসেন্স। তার মানে তোমার একটা ইউটিউব চ্যানেল আছে, তারপরে তুমি কি করবা, এখন তো সবগুলো ইসের উপরে দেখায়, মানে কি বলে, তুমি অ্যাডসেন্সে ইন্টিগ্রেট করো আর না করো, ইউটিউবে কন্টেন্ট থাকলে তার উপরে অ্যাড দেখায়। বাট যদি ওই কন্টেন্ট ক্রিয়েটর টাকা আর্নিং করতে চায়, তাহলে অবশ্যই অ্যাডসেন্স একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে ওই চ্যানেলটা ভেরিফাই করতে হবে অ্যাডসেন্সে। দেন হচ্ছে যে ওই ইউটিউব চ্যানেলের উপরে যদি কোনো ভিডিও টিডিও দেখায়, তাহলে একটা টাকায় কন্টেন্ট ক্রিয়েটর পাচ্ছে আর একটা। অনুরূপভাবে তুমি একটা মোবাইল অ্যাপ তৈরি করেছো, ওই মোবাইল অ্যাপের মাধ্যমেও কেউ যদি ইউজ করে, সেই মোবাইল অ্যাপের মাধ্যমে অ্যাড দেখবে। ওই অ্যাডের মধ্যে যখন অ্যাড দেখাবে, কোথা থেকে যাবে, এই গুগল অ্যাডস প্ল্যাটফর্ম থেকে যাবে। কিন্তু টাকাটা দিবে কারা, এই বিভিন্ন কোম্পানি যারা অ্যাড দিবে। ওই টাকার একটা অংশ গুগল খাবে, আর একটা অংশ ওই কন্টেন্ট ক্রিয়েটর বা অ্যাপ আলাকে দেবে। তো অ্যাপগুলোকে গুগল কানেক্ট করে অ্যাড মবের মাধ্যমে। প্লিজ প্লিজ প্লিজ, অ্যাডসেন্স কি জিনিস, অ্যাড মব কি জিনিস, এর বাইরে আমাকে আর প্রশ্ন করা যাবে না, কারণ আমাদের এই কোর্সের মূল বিষয় অ্যাডসেন্স আর অ্যাড মব নয়। আমাদের কোর্সের মূল বিষয় গুগল অ্যাডস। আমি জাস্ট এখানে বোঝানোর খাতিরে বোঝানোর চেষ্টা করলাম যে যারা এই যে অ্যাড গুলো দেখায়, এই যে কন্টেন্ট গুলো, এদের লাভটা কি, জাস্ট এইভাবে কানেক্ট করে গুগল আর কি। ঠিক আছে স্যার, দ্যাটস ইট। তাহলে আমরা যদি এখন বোঝার চেষ্টা করি যে ভাই, এখান থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি যে গুগল অ্যাড জিনিসটা কি, এই কথাগুলো এখানে লেখা আছে, যে গুগল অ্যাডস হলো একটা ডিজিটাল মার্কেটিং এর সব থেকে বড় প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের থ্রু দিয়ে আমরা সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, ভিডিও অ্যাড দিতে পারি, যেটা গুগলের নিজস্ব কিছু সম্পত্তি, এবং গুগলের নিজস্ব কিছু সম্পত্তির বাইরেও আমরা দেখি। এখন এর মধ্যে হচ্ছে সার্চ অ্যাড আছে, ডিসপ্লে অ্যাড আছে। ঠিক আছে, সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, ইউটিউব অ্যাডস, এই যে গুগল ম্যাপ অ্যাপ, ডিসকভারে, যাই হোক কোথায় কোথায় দেখে সেটা, এগুলো আমরা আরো বিস্তারিত আসবো পরে। এই জিনিসগুলো আছে। একটা হচ্ছে ইন্টেন্ট বেসড, আর বাকিগুলো শপিং অ্যাডও ইন্টেন্ট বেসড। গুগল সার্চ অ্যাড এবং শপিং অ্যাড হলো ইন্টেন্ট বেসড, যে মানে তুমি যেটা চাচ্ছ ঠিক সেই রিলেটেড জিনিস তোমাকে দেখাচ্ছে। আর একটা হচ্ছে ইন্টারেস্ট বেসড, যে জিনিসগুলো তোমার স্বভাব চরিত্রের মধ্যে আছে, তুমি গুগলের বিভিন্ন সার্ভিস টার্ভিস ব্যবহার করেছো, এই জিনিসগুলো থেকে মোটামুটি তোমার যে বিষয়গুলোতে ইন্টারেস্ট আছে, ওই ধরনের তুমি জিমেলে যাও বা সার্চ পার্টনার যেগুলো প্রথম আলো শহর বিভিন্ন জায়গায় যাও, এই সমস্ত জায়গা তোমাকে দেখাবে তোমার ইন্টারেস্টের উপর ভিত্তি করে আর কি। ঠিক আছে স্যার, এইটা হচ্ছে একদম বেসিক কথাবার্তা আর কি। আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি যে ভাই, তাহলে এই সার্চ সেটটা কিভাবে কাজ করে, সিম্পল হিসাব যে ভাই, কোনো একটা ভদ্রলোক কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলে, ওই কিওয়ার্ডটা, এটা একটা অ্যাড, হ্যাঁ, এটা একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে এটা একটা তার ব্র্যান্ডের নাম, এটা হচ্ছে তার ব্র্যান্ডের লোগো, এইগুলাকে আমরা বলি হচ্ছে হেডলাইন, এইগুলাকে আমরা বলি হচ্ছে যে ডিসক্রিপশন, এইগুলাকে আমরা বলি হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে স্যার। আচ্ছা, তো গুগল অ্যাডস কিভাবে কাজ করে, গুগল অ্যাডস না, গুগল সার্চ অ্যাড কিভাবে কাজ করে, এটা যদি আমরা বলি, তাহলে আমরা বলবো যে কোনো একটা কিওয়ার্ড লিখে যখন কোনো একটা ভদ্রলোক গুগলে সার্চ করে, তখন গুগল তার ব্যাক এন্ডে উইদিন মিলিসেকেন্ডের মধ্যে দেখে যে এই কিওয়ার্ডটা দিয়ে কতগুলো কোম্পানি এই লোকেশনে অ্যাড চালাচ্ছে। কোন লোকেশন, ধর আমরা ইউএসএ দিয়েছি, কিন্তু এখানে দেখাচ্ছে কতজন, একজন দুইজন তিনজন দুজন ছয়জন, তাই না? তারপর ধরলাম 20 জন দিয়েছে।
এবারও দেখবে যে এই কিওয়ার্ডটা তার হেডলাইনের মধ্যে আছে কি, তার ডেসক্রিপশনের মধ্যে আছে কি, এবং ওই রিলেটেড রেলিভেন্ট এক্সটেনশন ব্যবহার করেছে কি। শুধু তাই না, যদি এখানে ক্লিক করে, ক্লিক করার পরে যে ল্যান্ডিং পেজটাতে নিয়ে যায়, এটা হচ্ছে অ্যাডের পার্ট, আর এটা হচ্ছে অ্যাডের বাইরে ওয়েবসাইট পার্ট। যে ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছে, সেই ল্যান্ডিং পেজের মধ্যে যে কিওয়ার্ড লিখে সার্চ দিয়েছে, ওই ওই কিওয়ার্ড রিলেটেড বা ওই কিওয়ার্ডের সাথে রেলিভেন্ট কিওয়ার্ডগুলো আছে কিনা, অথবা ওই কিওয়ার্ডের সাথে রেলিভেন্ট এই ল্যান্ডিং পেজটা কিনা। ঠিক আছে স্যার? এছাড়াও দেখে যে এই ল্যান্ডিং পেজটার লোডিং টাইমটা কেমন। মোটামুটি 3 সেকেন্ড লোডিং টাইম ইজ বেস্ট। এর থেকে যত বেশি হবে তত যাবে গা। আচ্ছা, এগুলো যে সিআরও করছে করছে না, ওখানে ডাটা মাটা সব বলা আছে, যাই হোক, আছে কিনা। এছাড়াও দেখবে যে নেভিগেশন আছে কিনা। নেভিগেশন মানে, যেমন ধরো পোলো শার্ট চাইছে, ঠিক আছে, এখানে আসলে এবার কোথায় যাবে ও? তাহলে এনে ক্লিক করবে, ভেরি গুড, গুড নেভিগেশন। আচ্ছা ঠিক আছে। এরপরে এখানে আসার পরে তারপরে মোটামুটি সে দেখলো যে হ্যাঁ, টাইটেল দেখলো, ডিফারেন্ট সাইজ কালার আছে, ডিফারেন্ট সাইজ আছে, হ্যাঁ, নিচে আসলো, ঠিক আছে, এখানে ফিচার এখানে একটু সিরামেরা আছে, ঠিক আছে, ও না সিরা না, ওইটা অনেক স্টাইল। যাই হোক, এখানে রেলিভেন্ট কিছু প্রোডাক্ট দেখাচ্ছে, আবার এখানে 40% কি 25% ইয়া হবে, ঠিক আছে স্যার। এখন এটা দেখলো, ঠিক আছে স্যার, এটা দেখার পরে এখানে ডিসক্রিপশন একটু কম, কোনো সমস্যা নাই, আর একটু দিলে দিতে পারতো। এরপরে সে কোথায় যাবে? ঠিক আছে, এরপরে সে কোথায় অ্যাড টু কার্ট, যদি এখানে অ্যাড টু কার্ট না থাকতো সে কিন্তু হারাই যেত। এটাকে আমরা বলছি নেভিগেশন। অ্যাড টু কার্ট করলো, পজিটিভ ডিসক্রিপশন আছে, অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পরে এরপরে কোথায় যাবে? এই দেখেন চেক আউট, যদি এখানে চেক আউটটা না থাকতো, কিন্তু চেক আউট আছে, ঠিক আছে স্যার। $73। 73 মানে প্রায় 10,000 টাকার মতো দাম নাকি? 10,000 টাকা দিয়ে আমরা গুলিস্তান থেকে কয়টা কিনতে পারি ভাই? আচ্ছা যাই হোক, মজা করলাম। এরপরে আমরা কোথায় যাব? এই যে কোথায় যাব, এই যে গাইডটা করে একটা ওয়েবসাইট, এইটাকে আমরা বলি হচ্ছে নেভিগেশন। তাহলে লোডিং, তারপরে হচ্ছে ল্যান্ডিং পেজের নেভিগেশন, তারপরে হচ্ছে শুধু তাই নয়, তারপরে হচ্ছে যে ধরো আরো বেশ কয়েকটা জিনিস আছে, হ্যাঁ? তারপরে হলো তারপরে হলো এটা নিয়ে আমরা আরো কথা বলবো না। তারপরে ধরেন, যেমন এটা যে আমি দেখলেই যে কিনবো বিষয়টা তো আসলে তা না, হ্যাঁ? তো এখানে যদি ধরো, এই যেমন এখানে ওর রিভিউ আছে কিন্তু রিভিউ জিরো, যদি এক কয়টা রিভিউ থাকতো তাহলে এখানে আসে হয়তো আমি কয়েকটা রিভিউ টিভিউ পড়তাম, পড়ার পর আমি মোটিভেট হতাম, তাই না? মানে হেডলাইন, সোশ্যাল প্রুফ, তারপরে যে কি বলে ডেসক্রিপশন, এই প্রোডাক্টের বেনিফিট কি, তারপরে প্রপার সিটি, এটা যেমন এড টু ব্যাগ, এরপরে চেক আউট, দেন পারচেজ, এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো যখন প্রপারলি থাকবে, এই জিনিসগুলোর উপর ভিত্তি করে গুগল একটা কোয়ালিটি স্কোর দেয়। যে কোয়ালিটি স্কোরের মান হলো 10, ঠিক আছে স্যার? সেই কোয়ালিটি স্কোরের মান হলো 10। 10-এর মধ্যে মানে মূলত এইভাবে না, হ্যাঁ, তো কোয়ালিটি স্কোর একটা ফ্যাক্টর, আরো বেশ কিছু বিষয় আছে, আমি একটু পরে আসতেছি। আমি ধরে নিলাম কোয়ালিটি স্কোর যার যত ভালো হয় তার এক তত উপরে দেখায়, তারপরেরটা দেখায়, তারপরে দেখায়, তারপরে দেখায়, এইভাবে ইয়া করে আর কি, হ্যাঁ? আর ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে এটা ইন্টারেস্ট, তার মানে তোমার যে বিষয়গুলোতে ইন্টারেস্ট আছে ওই বিষয়গুলো তুমি যখন কোনো একটা ওই মোবাইল অ্যাপ বা এই যে এরকম ওয়েবসাইট অথবা ইউটিউবে যাও, তোমার ওই ইন্টারেস্টের উপর ভিত্তি করে তোমাকে বিভিন্ন সময় ওই অ্যাডটা দেখায়। তবে গুগল এখানে সবাইকে হতাশ করে না, মোটামুটি সবারই কম বেশি সব কোম্পানির ইয়া থাকে। তবে যারা মোটামুটি একটা বিডিং এর ব্যাপার স্যাপার আছে, পরবর্তীতে আসবো, ওই জিনিসগুলো যারা একটু বেশি টেশি দেয়, তারা মোটামুটি একটু সবসময় একটু বেশি দেখতে পারে আর কি। এছাড়াও মোটামুটি সব ধরনের কোম্পানিকে তারা কোনো না কোনো ভাবে রিচ ইমপ্রেশন দেয়। ঠিক আছে স্যার? আচ্ছা, এবার আমরা আসি যে আহ, মোটামুটি আমরা বোঝার চেষ্টা করলাম যে সার্চ অ্যাড কিভাবে কাজ করে, ডিসপ্লে অ্যাড কিভাবে কাজ করে, ঠিক আছে স্যার? এখন আমরা আরেকটু একটু বোঝার চেষ্টা করি, এই যে আমি একটা ওয়ার্ড লিখে সার্চ দিলাম, এটাকে কিন্তু আমরা কিওয়ার্ড বলতেছি বস। কেন এটাকে আমরা কিওয়ার্ড বলছি? এই কারণে যে
সিম্বল কথা আর কি, ওই যে যেমন ধরেন আমি হুমায়ুন আহমেদের উদাহরণটা দিই আর কি, যে হুমায়ুন আহমেদ একটা পার্সন ছিল, এরপরে কি সে কি পার্সন হয়েছে না? তার মানে কি, তার লেখা নাটক উপন্যাস সিনেমা মানুষের কাছে পপুলারিটি ডে বাই ডে, তা সে একটা আস্তে আস্তে নিজেকে একটা অন্য ক্যাটাগরিতে নিয়ে গেছে, পার্সন থেকে কি পার্সনে চলে গেছে, তাই না? একটা ওয়ার্ডকেও যখন মানুষ, একটা ওয়ার্ড দিয়ে যখন মানুষ বারবার বারবার সার্চ দেয়, তখন সেই লোকটা শুধু ওয়ার্ড থাকে না, কিওয়ার্ড হয়ে যায় আর কি। ঠিক আছে স্যার? এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি? যেটা দিয়ে মানুষ সার্চ করে। ওকে, ভেরি গুড। এখন প্রশ্ন হলো যে যে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে কার্ডটা আগে দেখাবে, কার্ডটা পরে দেখাবে, কার্ডটা তারপরে দেখাবে আর কি। ঠিক আছে স্যার? এর আগে আমরা কিছু জার্গন সম্পর্কে শিখে ফেলি। ঠিক আছে স্যার? যেমন ধরেন, এই জিনিসগুলো আমাদের একটু শিখতে হবে, লাগবে। যেমন ধরেন সিপিসি, আরেকটা হচ্ছে ধরেন সিটিআর, আরেকটা ধরেন ইমপ্রেশন, আরেকটা ধরেন কনভার্সন, আরেকটা ধরেন সিভিআর বা কনভার্সন রেট। এগুলো আমাদের ভেরি ইম্পর্টেন্ট থিং আর কি। হ্যাঁ, কনভার্সন রেট, এই কয়েকটা জিনিস আমরা জানি। আর কি কি আছে ভাই এনে? আছে দেখেন, হ্যাঁ, আর কিছু আছে না, জার্গন ফার্গন, এখানে কিছু আছে আর কি। সার্চ টার্ম, ভেরি গুড একটা ইয়া, সার্চ টার্ম, সার্চ টার্ম। আর কি আছে ভাই? বিডিং স্ট্র্যাটেজি পরে আসবো, ইমপ্রেশন, রিচ, বিট, সার্চ টার্ম, কনভার্সন, সিপিএম, সিপিভি, সিটিআর, ক্লিক। হ্যাঁ, সিপিএম, সিপি, আচ্ছা সিপিএম টা পরে শিখবেন এমনি বিডিং এর সময়, সিপিভিও পরে শিখবো না, সার্চ টার্মটা শিখি। আর হচ্ছে যে সিপিএডিপিও পরে শিখবো না, সিপিসি, সিটিআর, ক্লিক। ক্লিক, এই কয়টা আপাতত শিখে, আর বাদ বাকিগুলো অটো শিখে যাবো পরে। আচ্ছা, খুব খেয়াল করে দেখেন, এখানে একটা জিনিস আমরা অ্যাড করি, রিস। রিস, রিস মানে ধ্বনি, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, এই একটা দেখলাম, আবার এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিই, আবার ধরো এই একটা দেখলাম, আবার এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিই, এবার কোনো অ্যাড দেখায়নি, ও বুঝে ফেলছে যে হালার মধ্যে দুষ্টুমি করতেছে। কিওয়ার্ডটা লিখে আবার একটু সার্চ দিই, গুগল কিন্তু যথেষ্ট ইন্টেলিজেন্ট হয়ে গেছে। শুধু তাই না, এই কিওয়ার্ড লিখে সার্চ দিছে তাই, হ্যাঁ, যেমন আমরা যদি দিলাম হোয়াট ইজ টি শার্ট, যদি এটা দিতাম, হোয়াট ইজ টি শার্ট, ধরো এটা দিলাম, তখন দেখেন আমাদের একটা এআই ওভারভিউ আসছে বস। এই এআই ওভারভিউর মাঝেও কিন্তু অ্যাড দেখায়। হুম। তো দেখেন গুগল কত ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স হয়েছে, ও বুঝতে পারছে যে এটা কোনো কিছু জানার জন্য আসছে, যে কারণে এআই ওভারভিউ দিচ্ছে, তাই না? এআই ওভারভিউ দিচ্ছে। কিন্তু যখন আমি লিখতেছি টি শার্ট প্রাইস ইন বাংলাদেশ, তখন আমার মোটিভ বুঝতেছে হালার কেনার জন্য আসছে, তখন কিন্তু ওই রিলেটেড স্পন্সার্ড অ্যাডই আমাকে দেখাচ্ছিল আর কি। আমরা যে বারবার দিয়েছি, এটা ওর ইন্টেলিজেন্সি, বুঝে ফেলছে যে বারবার ফাজলামি করতেছে। ঠিক আছে স্যার? এখন ধরো, এই যে কোনো একটা কিওয়ার্ড লিখে আমি ওই কোম্পানির অ্যাড কতবার দেখলাম, এটার নাম হচ্ছে ইমপ্রেশন। তার মানে কতবার ভিউ হলো অ্যাডটা বা কতবার দেখলাম, সেটাকে আমরা বলছি ইমপ্রেশন। যেমন এখানে এই এটা আমি কতবার, আমি যদি আবার রিফ্রেশ দিই, যদি ওইটাই আমি আরেকবার দেখি, তাহলে আমি ওই কোম্পানির ওই অ্যাডটা দুইবার ইমপ্রেশন পাই, মানে দেখলো আর কি। কার দ্বারা? ইউজারের দ্বারা, কে? যে সার্চ দিছে বাজার ইন্টেন্ট আছে। অনুরূপভাবে এই সেম ভিডিও অ্যাডটা যদি আমি যতবার দেখবো, সেটাকে বলি আমরা ইমপ্রেশন। এখন এটা দেখার পর এটাতে যদি আমরা একটা ক্লিক করি, এটা তো একটা অ্যাকশন, তাই না? একটা অ্যাকশন নিলাম, তাহলে এইটাকে আমরা বলছি হচ্ছে ক্লিক। তাহলে আমরা ইমপ্রেশন বুঝলাম, এই ক্লিকও বুঝলাম আর কি। ঠিক আছে, ক্লিকটা এখানে নিয়ে যাই। ঠিক আছে, সিবিসি পরে, সিবিসিটা এরপর, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে কোনো একটা কোম্পানির অ্যাড কতবার দেখছি, সেটাকে আমরা বলছি ইমপ্রেশন। ওর উপরে হয় আমরা অ্যাডটা খানিকক্ষণ ছায়া দেখতে পারি,
অথবা তার উপরে ক্লিক করতে পারি, এর বাইরে কিন্তু আর কোনো কিছুই আপনি করতে পারেন না। তাই না স্যার? তাহলে অ্যাডটা আমরা কতবার দেখলাম, এটাকে আমরা বলছি ইমপ্রেশন। আর এটার উপর যদি কোনো একটা অ্যাকশন নিই, যেমন ক্লিক করলাম, এটাকে আমরা বলছি হচ্ছে ক্লিক। ঠিক আছে স্যার? এখন একই লোক যদি এই অ্যাডটা 3 বার দেখে, তাহলে কি হবে? একই লোক এই অ্যাডটা 3 বার দেখেছে, তার মানে ইমপ্রেশন হয়েছে 3টা। রিচ হয়েছে কয়টা ভাই? একটাই, কারণ একই লোকই দেখেছে। ইউনিক কতজন মানুষ এটা দেখেছে, সেটার নাম হচ্ছে রিচ। ঠিক আছে স্যার? এখন ক্লিক করেছে কয়টা, ধরো আমি ধরে নিলাম একবারই ক্লিক করছি, ধরে নিলাম আর কি। ঠিক আছে স্যার? তার মানে একটা ভদ্রলোক একটা দেখেছে কয়বার? 3 বার, এই জন্য ইমপ্রেশন 3। সে ভদ্রলোক কি একাই? হ্যাঁ একাই, তাহলে রিচ হয়েছে একজনের কাছে। সে কি ক্লিক করেছিল না করে না? হ্যাঁ ক্লিক করেছিল। কয়টা ক্লিক করেছে? একটা ক্লিক। ঠিক আছে স্যার? এখন এই পার ক্লিকে কিন্তু গুগল একটা টাকা কেটে দেয়। যে পার ক্লিকে কত টাকাটা, সেটা আমরা পরে আসতেছি, আরো পরে। পার ক্লিকে গুগল একটা টাকা কেটে দেয়, সেটার নাম হচ্ছে কি? সিপিসি, কস্ট পার ক্লিক। পার ক্লিকে গুগল কত টাকা কেটেছে। ঠিক আছে স্যার? আর সিটিআরটা হলো যে ক্লিক, মানুষ অ্যাড যে দেখতেছে তার এগেনস্টে ক্লিক করার রেটটা কেমন। ঠিক আছে স্যার? তো এটাকে আমি মনে রাখার জন্য মনে করি যে সি দিয়ে শুরু হয়েছে না, এই জন্য আমি বলি যে ক্লিক ভাগ ইমপ্রেশন, মানে ইমপ্রেশন। ঠিক আছে স্যার? তা আমি ধরলাম আমার অ্যাডটা দেখেছে, ক্লিক করেছে কতবার? একবার। ইমপ্রেশন হয়েছে কয়টা ভাই? 3 বার দেখেছে। তাহলে এইটাকে যদি আমরা ভাগ দিই, আমি খুবই অঙ্কে কাছে, এই জন্য আমি ক্যালকুলেটর ব্যবহার করি। তাহলে 1/3 মানে কত ভাই? 0.33 না? 33। এইটাকে আমরা একটু পার্সেন্টেন্সে বলার জন্য এর সাথে 100% গুণ করি। তাহলে কত হবে ভাই? এর সাথে যদি 100 গুণ করে দিই, তাহলে হচ্ছে 33.33টা, 33.33%। তার মানে আমরা বলতে পারি এই অ্যাডের, ধরো আমরা যেভাবে হিসাব করলাম, যে এই অ্যাডের সিটিআর কত? 3.3%। ঠিক আছে স্যার? এটা সিটিআর কত? 33 পয়েন্ট। এটা কি আসলো ভাই, কেমন সরাবো? 33.33, 30.33%। ঠিক আছে, এর একটা স্ট্যান্ডার্ড আছে। বিভিন্ন লোকেশন, বিভিন্ন প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী মোটামুটি সিটিআর একটা স্ট্যান্ডার্ড আছে। বাট আমরা একটা গুড সিটিআর ধরে নিতে পারি যে কোনো কোম্পানির ক্ষেত্রে 3 to 5% ইজ যে স্ট্যান্ডার্ড বেঞ্চ, মানে গুড সিটিআর। তার মানে 100টা ইমপ্রেশন হইলে মোটামুটি 3 থেকে 5 জন মানুষ ক্লিক করতেছে, ভেরি গুড স্ট্যান্ডার্ড। বা কোনো কোনো ক্ষেত্রে তুমি 10%, 11%, 12%, 13%ও পেয়ে যেতে পারো। কিসের? প্রোডাক্টের উপর ভিত্তি করে, ওই কোম্পানিটা কত নোন সেটার উপর ভিত্তি করে, তারপরে প্রোডাক্টের কোন লোকেশনে তুমি অ্যাড চালাচ্ছ, এগুলোর উপর ভিত্তি করে এটা বাড়তে পারবে। এটা স্ট্যান্ডার্ড সিটিআর। আবার বিভিন্ন লোকেশন, যেমন ধরো ইউএসএ লোকেশনে পেট ফুড, এইটার কিন্তু একটা স্ট্যান্ডার্ড সিটিআর আছে, কিন্তু এটা আমরা একটা জেনেরিক বললাম যে এটা একটা স্ট্যান্ডার্ড। ঠিক আছে স্যার? আচ্ছা, এই যে ক্লিক করলো, ক্লিক করে ওয়েবসাইটে আসলো। কোথায় আসলো ভাই? ক্লিক করে ভদ্রলোক ওয়েবসাইটে আসছে। তার মানে ওয়েবসাইটে আসা মানে কি? আমরা ওয়েবসাইটে একটা ট্রাফিক পাইলাম, মানে একটা ভিজিটর পাইলাম। তো এরকম 100 জন ভিজিটর আসলে কতজন প্রোডাক্টটা কিনতেছে, সেইটাকে আমরা বলি হচ্ছে সিভিআর বা কনভার্সন রেট। সিভিআর বা কনভার্সন রেট। যদি ভুলে যান, আস্তে করে এই চ্যাট জিপিটি ফেলে বলবে, ভাই ফর্মুলাটা দাও। ফর্মুলা দেখেন, পার্সেস ভাগ ক্লিক, ওয়েবসাইট ভিজিটর ভাগ পার্সেস, না সরি, পার্সেস ভাগ ওয়েবসাইট ভিজিটর, তাই তো? কনভার্সন ভাগ টোটাল ভিজিটর, সিভিআর। কনভার্সন ভাগ টোটাল ভিজিটর, তাই তো? আচ্ছা, তার মানে এই যে একটা ভদ্রলোক ওয়েবসাইটে ভিজিট করলো, ভিজিট করা মানে আমি একটা ট্রাফিক পাই। তো ধরো আমি 3টা ট্রাফিক পাইছি, সরি, আমি ধরো 100টা ভিজিটর পেয়েছি, সরি, হ্যাঁ 100টা ভিজিটর পাইছি, হ্যাঁ। আচ্ছা, এটা আমরা একটু আগে লিখে ফেলি, তাহলে আমাদের ইয়া হলো। ওয়েবসাইট এটাকে তুমি বলতে পারো এই যে ক্লিক করলো মানে ওয়েবসাইট ভিজিট করলো, অথবা ওয়েবসাইট ভিজিটস, ভিজিটরস, অথবা তুমি বলতে পারো ওয়েব ট্রাফিক। এইটা লিখি, হ্যাঁ, কারণ আরেকটা ভাগ মারবো তো, ভাগ
কতগুলো সেল হলো বা পার্সেস হলো বা কনভার্সন হলো, পার্সেস হলো। তাহলে এটা আমরা ধরো আমার ওয়েবসাইটে 100 জন, সরি, আমার ওয়েবসাইটে 3টা পার্সেস হয়েছে ধরো, অথবা আমি ধরলাম আমার ওয়েবসাইটে 7টা পার্সেস হয়েছে। ঠিক আছে, আমার ওয়েবসাইটে ভিজিটর আসছিল ধরো 241 জন ধরো। তাহলে আমরা যদি এটা একটু ক্যালকুলেটরে যাই, অনলাইন ক্যালকুলেটর, তাহলে আমার ওয়েবসাইটে ওয়েবসাইট ট্রাফিক, সরি, ওয়েবসাইটে ভুল বলেছি বস, উল্টা হয়েছে, পার্সেস ভাগ এটা। তার মানে ওয়েবসাইটের ভিজিটরের এগেনস্টে কতগুলো পার্সেস হচ্ছে, ওয়েবসাইটের ভিজিটরের এগেনস্টে কতগুলো পার্সেস হচ্ছে, সেটাই হলো আমার কনভার্সন রেট। ঠিক আছে স্যার, মাইন্ড। তাহলে আমি ধরলাম আমার ওয়েবসাইট থেকে পার্সেস হয়েছে 7টা, কিন্তু এই 7টা পার্সেস হতে আহ 7টা পার্সেস হতে ওয়েবসাইটে ভিজিটর লেগেছিল কতজন, 241 জন। তাহলে আমরা একটু ভাগ দিই, যে আমার 7টা পার্সেস হয়েছে ভাগ আমার ওয়েবসাইটে কতজন এসেছিল, 241 জন এসেছিল। তাহলে কত হলো, 0.029। তাহলে আমরা এটাকে লিখে দিই 0.029। এটাকে আমরা একটু পার্সেন্টেজে আনার জন্য এর সাথে 100% অ্যাড করি। ঠিক আছে স্যার, এটাকে যদি আমরা একটু এর সাথে যদি আমরা গুণ করে দিই 100, তাহলে আমরা বলতে পারি 2.9। তার মানে আমার ওয়েবসাইটে কনভার্সন রেট বা সিভিআর হচ্ছে, কনভার্সন রেট বা সিভিআর হচ্ছে কত, 2.90 ছিল না, 2.9 মানে একজন আর একজনের গলা পর্যন্ত কেনে নাকি, 100 জন ওয়েবসাইটে আসলে একজন কেনে আর একজনের গলা পর্যন্ত কেনে, এরকম না ব্যাপারটা হয়ে গেল। আচ্ছা যাই হোক, তো এইগুলো হচ্ছে আমাদের আর সার্চ ট্যাব মানে হলো যে যেটা লিখে, যে কিওয়ার্ড লিখে মানুষ সার্চ দিয়ে তোমার ওয়েবসাইটে আসতেছে এবং প্রোডাক্ট কিনতেছে, সেটাকে আমরা বলি হচ্ছে সার্চ টার। তার মানে এটাকে আমরা বলতে পারি কি, একটা সার্চ টার। ঠিক আছে স্যার, এখন প্রশ্ন হলো যে কোনো একটা কিওয়ার্ড লিখে ডিভোর্স লয়ার ইন ইউএসএ ধরো, কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলে যে অ্যাডগুলো দেখাচ্ছে, ওই অ্যাডগুলো কিসের উপর ভিত্তি করে সেটা তো আমরা জানি, আমরা শিখলাম। এখন কার্ডটা আগে দেখাবে, কার্ডটা পরে দেখাবে, কার্ডটা তারপর দেখাবে, এইগুলো নিয়ে আমরা একটা ছোট্ট একটা পড়াশোনা করে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে স্যার? ও, সিপিসি তো আমরা বুঝলাম, যে কস্ট পার ক্লিক। ঠিক আছে স্যার, এখন ধরো আমরা আরেকটা জিনিস একটু শিখে ফেলি, এই জিনিসটা আমাদের শিখতে হবে। এই জিনিসটা শেখার পরে আমি একটু প্রশ্ন প্রশ্ন নেবো আর কি। ঠিক আছে স্যার, খুব একটা প্রশ্ন টশ্ন নিব না, এগুলো আসলে প্রশ্ন নিয়ে লাগবে না। আচ্ছা, ধরো আমাদের কিওয়ার্ডটার নাম হলো আহ শেষ হয় নাই বস এখন, ধরো আমাদের কিওয়ার্ডটার নাম হলো ডিভোর্স লয়ার ইন, আরে এই কিওয়ার্ড দিয়ে তো ঠিক আছে, সমস্যা নেই, এটাই আমরা দিই। ধরো আমাদের কিওয়ার্ডটা হলো, কিওয়ার্ডের একটা নাম কি, সার্চটা, মানে যেটা লিখে সার্চ দিয়ে তোমার ইয়া দেখে, সেই লোক হচ্ছে কিওয়ার্ড বা সার্চ টার্ম। ঠিক আছে স্যার, কিওয়ার্ড। তো আমি ধরে নিলাম এখানে আহ একটু ধৈর্য ধরেন, বের গেলেন নাকি, কত বাজে? ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে অ্যাডভার্টাইজার অথবা SIR, যে যে দেশে যেরকম, হ্যাঁ। এরপরে আমরা দিব ওই সিপিসি, একটা ক্লিক করলে কত টাকা কাটবে। ঠিক আছে স্যার, সিপিসি বা ম্যাক্স সিপিসি যেভাবে লেখেন, মানে কত টাকা আমি দিতে চাই, ম্যাক্সিমাম কত টাকা দিতে চাই কেউ একটা ক্লিক করলে। দেন হচ্ছে আমাদের কোয়ালিটি, কোয়ালিটি কোয়ালিটিস। ঠিক আছে স্যার, এরপরে হচ্ছে অ্যাড র্যাঙ্ক, এরপরে হচ্ছে পজিশন। ঠিক আছে, তা আমি ধরে নিচ্ছি আরো কয়েকটা অ্যাড করে নিই, বিলো, বিলো। আচ্ছা, 12 জন কি যেন লিখেছেন, স্যার রিলিভেন্ট অ্যাডস কেন দেখায়?
রেলিভেন্ট কেন দেখায় মানে হচ্ছে যে আপনার স্বভাব চরিত্রের উপর ভিত্তি করে এই কথাগুলো ততক্ষণ বললাম। রেলিভেন্ট চ্যাট কেন দেখায় মানে এই কথাগুলো ততক্ষণ বললাম বললাম স্যার রোকন হাসান, যে এই প্রশ্ন, এই রোকন স্যার, দাঁড়ান এই প্রশ্নটা আমরা একটু নিয়ে নিই আর কি। রোকন স্যার আছেন? রোকন স্যার, জি স্যার, আছে স্যার। রোকন স্যার এই প্রশ্নটা আমরা যে বললাম নাকি এই প্রশ্ন আগেই করে ফেলছিলেন? স্যার অনেক স্যার আপনি তখন আগেই করছিলাম স্যার, যে ইলেভেন অ্যাড চলে আসছিল, আমি চাই এক ধরনের কিন্তু ডিসপ্লে একটা আসতেছে আরেক ধরনের। ইলেভেন অ্যাড কেন আসে এই জন্য স্যার প্রশ্ন করছি। আপনি তো লিখছেন রেলিভেন্ট অ্যাড, ইরিভেলেন্ট না। দিয়ে রিলেভেন্ট লিখছিলাম তো, একটু আচ্ছা, ভুল ছিল আর কি। মানে আপনি কি জানতে চাচ্ছেন যে ইরিভিলেন্ট কেন আসে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ইরিভিলেন্ট অ্যাড আসতে পারে ভাই, কেন আসতে পারে দেখেন। ইরিভিলেন্ট অ্যাডটা কেন আসতে পারে, যেমন ধরেন যে মানে এর ব্যাক এন্ডে তো আসলে মেশিন লার্নিং কাজ করে, যে অনেকে আবার টার্গেট করে কিভাবে দেখেন, অনেকেই টার্গেট করে, এগুলো হচ্ছে আমরা ডিসপ্লে টার্গেটিং এর সময়ও বুঝতাম। যেমন ধরেন কিছু প্রোডাক্ট আছে না, যে প্রোডাক্টগুলো কিন্তু ওই গুগল টুগল মানে মানে সকালে আপনি থাকবেন, দিনে আপনি কি থাকবেন বিড়াল, রাতে হয়ে যাবেন বাঘ, এরকম কিছু প্রোডাক্ট আছে না, এগুলো কিন্তু গুগল ফেসবুক কোনো জায়গায় করে না, বা আমরা এই অ্যাডগুলো দেখতেও চাই। তারপরেও দেখবেন হুট করে আসে। ওরা তখন টার্গেটিংটা করে কিভাবে, ওরা টার্গেটিংটা করে হচ্ছে তোমার ওই এসে শুধু এজ মানে ডেমোগ্রাফিক টার্গেটিংটা করে। আবার বাজেটটা যদি একটু বেশি দেয়, অনেক সময় জোরজার করে দেখায় দেয়। বাট 5% এদিক, 5 to 10% এদিক সেদিক হবে আর কি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি রেলিভেন্ট অ্যাডই দেখেন, ইরিভেলেন্ট অ্যাড আপনি খুব কম দেখেন। কথা ঠিক কিনা? জি, এটা বাস্তব। হুম। আচ্ছা বাদ দেন। আচ্ছা এটা আমার একটু আসি। আপনি তো $30,000 খরচ করছেন না? আপনি বললেন না যে $30,000 খরচ হচ্ছে, আপনি লিখছিলেন না? জি। স্কিলারে বহু স্টুডেন্ট আছে, তারা $3 মিলিয়ন খরচ করেছে। এখানে আছে, বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, ফারগেট ইট। এখন দেখেন আসে। আচ্ছা এখন ধরো আমরা এখানে কি নাম দিব বলতো, অ্যাড দেখতে চাচ্ছি, তাও হচ্ছে দেখে মাইন্ড করতেছে, একটা বিপদে পড়ে গেলাম না। দেখি ডিভোর্স ওয়ারিং আছে, তা আমি ধরে নিচ্ছি এই কোম্পানিটা, হ্যাঁ। আচ্ছা আলফাল, আলিনিয়া ল, ধরে নিচ্ছি কোম্পানিটা হচ্ছে অলিনিয়া ল, এটা একটা কোম্পানি। পাশাপাশি হচ্ছে যে সেলস কি, সেলস কি ল ফার্ম, হ্যাঁ, সেলস কি ল ফার্ম, ধরো ল, ঠিক আছে, সেলস কি ল। ও এখানে ছিল ভাই, শুধু শুধু ইয়ে করলো, আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে অরিগন ফ্যামিলি ল, হ্যাঁ, অরিগন, অরিগন ল দিলাম আর কি, ল। আচ্ছা তারপরে হচ্ছে আমরা দিলাম ধরো সেইডেন ফ্রিড লয়ার, হ্যাঁ, সেইডেন ফ্রিড, ঠিক আছে, সেইডেন ফ্রিড ধরো। দেন হচ্ছে আবার লেখালেখি কেন কা ভাই, একটু পরে প্রশ্ন নেবো তো। সেইডেন ল, কোনো প্রশ্ন থাকবে না, কোনো প্রশ্ন থাকবে। তারপরে ধরেন অ্যান্ড্রিউ, এ তো বানান করে পড়াই মুশকিল, হ্যাঁ এটা দিলাম না, ওয়াংনার, ওয়াংনার ল, এটা দিলাম ধরো। এরকম একটা নাম আর কি, আরে দিলাম একটা ধরো। তা আমি ধরলাম এই 5টা কোম্পানি এই কিওয়ার্ডটা লিখে অ্যাড চালাচ্ছে, তাহলে কার অ্যাড প্রথমে দেখাবে, কার অ্যাড প্রথমে দেখাবে, তারপরে দেখাবে, তারপরে দেখাবে, তারপরে দেখাবে, ঠিক আছে স্যার? তো আমরা যখন আমরা পরবর্তীতে দেখবো, এটা আমরা বেসিক শিখতেছি, যখন আমরা কোনো একটা অ্যাড রান করি, তখন হচ্ছে যে আমরা গুগলকে বলি যে ভাই তুমি, এখানে অনেক মিটিং টিটিং আছে, আমরা পরে আসবো এগুলো, যে
আহ, আমি উইলিংলি এত টাকা গুগলকে দিতে চাই, যদি আমার অ্যাডের উপর কেউ ক্লিক করে তাহলে আমি গুগলকে কত টাকা দিতে চাই। ঠিক আছে স্যার? তো আমি ধরলাম এই ভদ্রলোক, কেউ যদি ডিভোর্স লয়ারের ইয়েগুলো অনেক দামে রে, আমি ধরলাম, আমি ছোট করে ধরলাম আর কি, এত কম না, বাট আমি ছোট করে ধরলাম, ধরলাম যে সে $7 দিতে চায়। ঠিক আছে স্যার? এই ভদ্রলোক আমি ধরলাম $6 দিতে চায়। এই ভদ্রলোক আমি ধরলাম এই ভদ্রলোক ধর $9 দিতে চায়। $9 দিতে চায় কিসের উপরে? কেউ যদি এই অ্যাডের উপর ক্লিক করে, তাহলে এই ভদ্রলোক এখানে যদি কেউ ক্লিক করে, গুগল এর প্ল্যাটফর্ম আমরা পরবর্তীতে সেট আপ করবো, স্মার্ট বিডিং আছে সেগুলো শিখবো কিভাবে কাজ টাজ করে। আমি আপাতত ধরে নেন যে এই অ্যাড যখন আমরা অ্যাড সেট আপ করবো, পরবর্তী অ্যাড সেট আপ করে, তখন মোটামুটি হচ্ছে আমরা সেট করে দিতে পারি ম্যানুয়াল বিডিং হিসেবে, যে কেউ যদি আমার এই অ্যাডে ক্লিক করে তাহলে আমি গুগলকে $3 দিতে চাই, ওইভাবে তুমি অকশনে খেলো আর কি। হ্যাঁ, আচ্ছা আসতেছি। এরপরে এই ধরো এই ভদ্রলোক ধরেন $5 দিতে চেয়েছে, $5 দিতে চেয়েছে। এই ভদ্রলোক ধরো, ঠিক আছে, আলার মধ্যে $10 দিতে চেয়েছে, তো দিলাম আর কি। আচ্ছা, এখন আমি ধরে নিলাম যে এইটার কোয়ালিটি স্কোর কত। কোয়ালিটি স্কোর কিসের উপর ভিত্তি করে, যে পড়লাম, আরো আসতেছে, আমি এ বিষয়ে নিয়ে আমি আরেকটা আলোচনা করব। 1 থেকে 10, ঠিক আছে স্যার? এগুলো আমাদের জানতে হবে, না জানলে হবে না, সব এআই করবে ভাই। আপনি যদি এগুলো জানবেন, ওই অনুযায়ী ডিসিশন নেবেন, অপটিমাইজ করবেন, এবং সামনের দিন না, অলরেডি মদিনার মা আসছে, ও মদিনার মা নিজেই ডিসিশন নিতে পারে কোনটা ইয়ে করবে, কোন আপনার সাথে শুধু অ্যাপ্রুভাল চাবে যে ভাই এরকম ব্যাপার হয়েছে, আমি কি ইয়ে করবো, হ্যাঁ অ্যাপ্রুভ, সে নিজে ইমপ্লিমেন্ট করে দিবে, অপটিমাইজেশন ডান। আচ্ছা, এখন ধরো যে কোয়ালিটি স্কোর 1-এর মধ্যে সে ধরো 7 পাইছে, 7 না, ধরো 6 পাইছে। এ ধরো পাইছে 5 পাইছে, কোয়ালিটি কতর ভিতরে? 10-এর ভিতরে। এ ধরো পাইছে 4 পাইছে, ধরে নিলাম। এ ধরো পাইছে, এ আবার 7 পাইছে, ধরে নিলাম। এও ধরেন 7 পাইছে। কোয়ালিটি স্কোর কিসের ভিতরে? 10-এর ভিতরে। কিসের উপর ভিত্তি করে ভাই? কোয়ালিটি স্কোর ডিপেন্ড করে যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিচ্ছে, ওই কিওয়ার্ডটা হেডলাইনের মধ্যে আছে কিনা, ডিসক্রিপশনের মধ্যে আছে কিনা, রেলিভেন্ট যে ইয়ে করেছে, কি বলে এটারে, অ্যাড এক্সটেনশন ইউজ করেছে, সে অ্যাড এক্সটেনশন গুলো রেলিভেন্ট কিনা, এবং এখানে ক্লিক করার পরে যে ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছে, সেই ল্যান্ডিং পেজের লোডিং টাইম, নেভিগেশন, তারপরে হচ্ছে যে আর কি বলে ভাই, লোডিং টাইম, নেভিগেশন, তারপরে আর কি ভাই, ও ওই কিওয়ার্ডটা এই ইসের মধ্যে আছে কিনা, হ্যাঁ, এই সমস্ত বিষয় আশয়ের উপর ভিত্তি করে। ও আরো একটা জিনিস ব্যাপার আছে, সেটা হলো যে হিস্টোরিক্যাল ডাটা। হিস্টোরিক্যাল ডাটা মানে, যেমন ধরো এই কোম্পানিটা ধরো অনেকদিন ধরে অ্যাড চালাচ্ছে, আর একটা কোম্পানি আজকে থেকে অ্যাড শুরু করছে, তাহলে গুগল কিন্তু আগেই জানে, গুগল অ্যাডস প্ল্যাটফর্মের মধ্যে জানে যে ওর মোটামুটি সিটিআর কেমন, কনভার্সন রেট কেমন, এই জিনিসগুলো ও আগে থেকে জানে। আর এই লোকটা নতুন কোম্পানি শুরু করছে, তাহলে ওরটা তো ওর কেবলই শুরু হলো, মানে ইয়া, তাহলে ওই হিস্টোরিক্যাল ডাটা, যে আগের সিটিআর, আগের ইয়া কেমন ছিল, এইগুলোর উপর ভিত্তি করেও একটা কোয়ালিটি স্কোরে মার্কিং করে। এই জন্য দেখবেন যে আমরা যখন নতুন কোনো ক্যাম্পেইন চালাই, আবার কি লিখতেছেন, আচ্ছা, আমরা যখন নতুন কোনো ক্যাম্পেইন চালাই, ওই ক্যাম্পেইনের কস্ট কিন্তু বেশি হয়। যখন এক 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 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ যায়, তখন কস্ট গুলো কমতে থাকে। তার মানে কি, তখন এই হিস্টোরিক্যাল ডাটা আসতে থাকে, গুগল লার্ন করে ফেলে। হ্যাঁ, গুগল লার্ন, এই কথাটা এখনই বলে ফেলে যেহেতু লার্নের কথা আসলো। ধরেন আপনি একটা ক্যাম্পেইন রান করতেছেন, সেখানে মূল টার্গেট হচ্ছে লিডস, কতগুলো সিটিআর হয়েছে, কতগুলো কনভার্সন হয়েছে, কতগুলো, এটা সে গুগল ঠিক আছে বোঝে। কিন্তু গুগল 50টা, 1 মাসে 50টা লিড আসছে বা সেলস আসছে, এই ডেটা গুগলের কাছে সব থেকে ভ্যালিড পয়েন্ট। তার মানে যদি আপনার 50টা সেল চলে আসে, ইটস ওকে। তার মানে গুগলের কাছে একটা পর্যাপ্ত ডেটা আছে যে লাস্ট 30 ডেজে বা 28 ডেজে 50টা কনভার্সন হয়েছে বা 50টা সেল হয়েছে, ও লার্নিং করার জন্য বেস্ট। এর জন্য ধরো সিটিআর, ইমপ্রেশন 2000, 3000, 1000 হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওইটা হচ্ছে মূল ইয়া। ওকে, ভেরি গুড। এগুলো আরো ক্লিয়ার হবে, যারা নতুন একদম এই কথাগুলো একটু মাথার মধ্যে যেতে পারে, বাট পরবর্তীতে ক্লিয়ার হয়। আচ্ছা, বলে রাখলাম। আচ্ছা, এই জিনিসগুলোর উপর ভিত্তি করে সে একটা কোয়ালিটি স্কোর দেয়। ভেরি গুড। এখন এই দুইটার গুণফলকে আমরা বলি হচ্ছে অ্যাড র্যাঙ্ক। তাহলে 6 7টা কত ভাই? 42। 5 6 কত? 30।
তারপরে 4 9 কত রে ভাই? 4 9 36 না ছোটবেলার? 5 7 35, 35, 7 10 এটা দেশেও বেশি। আচ্ছা 7 10 70, সমস্যা নেই, যা দিছে দিছে, 7 10 70। এখন দেখেন এই অ্যাড রঙ্কের ভ্যালু কার বেশি? 70 বেশি, তারপরে 42 বেশি, তারপরে 36 বেশি, তারপরে 35, তারপরে, তাই না? তার মানে এই ভদ্রলোকের অ্যাড দেখাবে পজিশন নাম্বার 1-এ। এরপরে পজিশন নাম্বার 1 মানে হচ্ছে এই জায়গাটা, এরপরের পজিশন হচ্ছে এটা, ঠিক আছে স্যার? এরপরের পজিশন হচ্ছে 2 নম্বর পজিশন, এরপরের পজিশন হচ্ছে 3 নম্বর পজিশন, এরপরের পজিশন 4 নম্বর পজিশন, এরপরে হচ্ছে 5 নম্বর পজিশন। ফাইন। এখন প্রশ্ন হলো, এই জায়গাটার একটা নাম আছে বস। এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে সবার উপরে যে যাকে অ্যাড দেখায় সেটার নাম হচ্ছে অ্যাবসোলেট টপ পেজ। তার মানে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলে যার একটা সবার উপরে দেখায় সেটাকে আমরা গুগল অ্যাডস এর ভাষায় বলি অ্যাবসোলেট টপ পেজ। আর বাদ বাকিগুলোকে আমরা বলি হচ্ছে টপ পেজ, ঠিক আছে? তার মানে 1 নম্বর পজিশনে থাকা মানে কি? সে অ্যাবসোলেট টপ পেজে আছে। কথা বোঝা গেছে? কিসের উপর ভিত্তি করে? ওইটার উপর ভিত্তি করে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ভাই, কি প্রশ্ন ছিল, কি যেন একটা মনে আসলো, ভুলে গেলাম। এখন প্রশ্ন হলো, প্রশ্ন ভুলে গেছি। আচ্ছা, এইভাবে অ্যাড র্যাঙ্কিংটা হলো আর কি, হ্যাঁ। আচ্ছা, অ্যাবসোলেট টপ পেজ, টপ পেজ, এখানে কি যেন একটা বলতে যে ভুলে গেলাম। আচ্ছা, এটা একটা সারসংক্ষেপ বলি তাহলে ভুলে ইয়া হয়ে যাবে। এখন এইখানে দেখেন 1টা 2টা 3টা 4টা, আর এর মাঝে হয়তো আচ্ছা, এর মাঝে হয়তো আরো 2টা দেখাইলো আর কি, তাই না? এগুলোকে আমরা বলি টপ পেজ। একটা হচ্ছে অ্যাবসলিউট টপ পেজ, বাকিগুলো কি? সব হচ্ছে টপ পেজ। এখন প্রশ্ন হলো যে এইটা আসলে কিভাবে কাজ করে। তো এই উদাহরণগুলো বহুবার দিছি, আরেকবার একটু দিয়ে দিই, আমারও বলতে ভালো লাগে, আপনাদের শুনতে ভালো লাগে। মানে এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে অকশন প্রসেস। কি বলি? গুগল অ্যাডস অকশন প্রসেস। অকশনের বাংলা শব্দ নিলাম। যেহেতু নিলামের কথা উঠলো, সেহেতু ওই বাংলা সিনেমার একটা ডায়লগ চলে আসে, আনোয়ার হোসেনের বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে, জসিম তার পালিত পুত্র, কোনো কারণে সেও ছিল ফকিন্নির পুত, এখন বিশাল বড় লোক হয়েছে, ভিলেনরা আনোয়ার হোসেনের বাড়ি কিনে নিচ্ছে। তো ওখানে ডাকে না যে ভাই এই বাড়িটা 1 লক্ষ টাকায় বিক্রি হবে, কে নিতে চান? 1 লক্ষ 1, 1 লক্ষ 2, 1 লক্ষ 3 মধ্যে বলো যে ভাই আমি 1.5 লক্ষ টাকা দিই। এরপরে ধরেন ডাক হচ্ছে, দ্যাট ইজ দ্য অকশন প্রসেস। এরপরে ডাক হচ্ছে যে আহ, আহ, 1.5 লক্ষ 1, 1.5 লক্ষ 2, 1.5 লক্ষ 3-এর মধ্যে একজন এসে বললো 2 লক্ষ। ঠিক আছে, 2 লক্ষ 1, 2 লক্ষ 3, 2 লক্ষ, ঠিক আছে। এর মধ্যে একজন এসে বললো যে ভাই আমি 5 লক্ষ টাকা দেব। এরপরে 5 লক্ষ 1, 5 লক্ষ 2, 5 লক্ষ 3, এর মধ্যে ধরেন জসিমের প্রবেশ। সে এসে বললো যে ভাই কোনো কথা নেই, 50 লাখ টাকা দিই। 50 লাখ 1, 50 লাখ 2, 50 লাখ, কেউ আছে নেই। তাহলে সে এই অকশন প্রসেসে উইন করে। এটা যদি আমরা এর সাথে সাজাই, যেমন ধরো কোয়ালিটি স্কোর থাকতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি কত টাকায় দিতে চাও, মানে বাড়িটা কত টাকায় কিনতে চাও। ঠিক আছে স্যার? তাহলে এই দুইটার গুণফলের মান যার বেশি, সেই হচ্ছে এই অ্যাড উইন করে। অবশ্যই তার আগে একটা কথা আছে বস, এখন দুনিয়া পাল্টাইছে। এখন হচ্ছে যে গুগল প্রথমেই কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলে গুগল নিজেই তার ইন্টেন্ট বোঝার চেষ্টা করে, যে কারণে যে এআই ম্যাক্স ক্যাম্পেনের জন্ম হয়েছে। মানে ও কি কিনতে আসতেছে নাকি জানতে আসতেছে, ইন্টেন্ট বোঝা হয়ে গেল। এর পরের প্রক্রিয়া হচ্ছে এটা, ঠিক আছে স্যার? তহিদুল ইসলাম, ক্রিমের ওষুধ 10 টাকা। খুদার কসম ভাই, আপনি এবং আপনার ফ্যামিলি যদি বউ বাচ্চা থাকে সবাইকে খাওয়াবেন, আপনার ফ্যামিলি ধরে প্রবলেম। আচ্ছা, যাই হোক, এখন এইটা হচ্ছে যে, তার মানে হচ্ছে যে এই যে যে বেশি টাকা দেয় সে উইন করে। বাট এখানে আবার কিন্তু বস, যে বেশি টাকা দেয় সে উইন করার পসিবিলিটি যেমন বেশি আছে, পাশাপাশি তার কোয়ালিটি স্কোরটাও থাকতে হবে। ধরেন তার কোয়ালিটি স্কোরটা যদি এখানে হতো 3, 3 না ধরো 4 হতো, তাহলে 4 10 40 হতো কিন্তু বস।
তার মানে সে সর্বোচ্চ বেশি টাকা দিলেও সে যে গেইন করবে বিষয়টা তা না, তখন কিন্তু পজিশন র্যাঙ্কিংটা চেঞ্জ হয়ে যায়। তখন এ হতো 1, 40 হতো 2, 36 হতো 3, 35 হতো 4, বাকিটা ঠিক আছে। ঠিক আছে স্যার, এটা আর কি, মানে জাস্ট উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমি তো ওই বাংলা সিনেমা নিয়ে আসলাম। এইভাবে ইয়া করে র্যাঙ্কিংটা এটার উপর ভিত্তি করে। আর কোয়ালিটি স্কোর কিসের উপর ডিপেন্ড করে? তার মানে কি দেখেন, যে যদি আপনি কোয়ালিটি স্কোরের মান বাড়াইতে পারেন, তাহলে কিন্তু আপনার খরচ অটোমেটিক্যালি কমে যায়, তাই না? কারণ দেখেন, আমরা এখানে কোয়ালিটি স্কোরের মান যেই কমাই দিচ্ছি, তখন কিন্তু এটা আমরা একটা অ্যাকচুয়াল কস্টটা বের করি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। যেমন ধরেন, আমি উইলিংলি দিতে চেয়েছি এত এত টাকা, কিন্তু অ্যাকচুয়ালি গুগল আসলে আমার কাছ থেকে কত টাকা কাটবে সেটা যদি আমরা একটু বের করার চেষ্টা করি, তাহলে জিনিসটা কেমন হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে স্যার, অ্যাকচুয়াল কস্ট অফ, ধরো আমরা যে 1 নম্বর পজিশনে আছে তারটাই বের করার চেষ্টা করি, এইটা। ঠিক আছে, তো এটা বের করার নিয়ম হলো, এটা বের করার নিয়ম হলো এর পরের পজিশনে যে আছে সেটাই না, আমি ভুলে গেছি। এটা হলো যে যার বের করতেছি তার ঠিক ইমিডিয়েট পরে কত নম্বর পজিশনে আছে ভাই? আহ, আমরা বের করতেছি আলিনা ল, তাই না? তাহলে ঠিক এর ইমিডিয়েট পরের পজিশনে কে আছে? 2 নম্বর পজিশনে যে এসেছে তার অ্যাড র্যাঙ্কের ভ্যালু কত? 40 ভাগ যার বের করতেছি, কার বের করতেছি? আলিনা ল প্রথমটা, তার কোয়ালিটি স্কোর কত? 6। এর সাথে গুগলের একটা থ্রেশহোল্ড আছে 0.01, এইটা করলে আমরা ইয়া পাই। তাহলে আমরা একটু আবার সেই ক্যালকুলেটর চলে যাই, অনলাইন ক্যালকুলেটর, তাহলে আমরা প্রপারটা বের করে ফেলতে পারবো। কত কত আছে বস? আহ ক্লাসটা আরো নিতে চাইছিলাম, কিন্তু কথা আমার বেশি বলা হয়ে যায়। আচ্ছা দাঁড়ান, 40 ভাগ 6 না? 40 ভাগ 6 কত হলো? এত। এর সাথে প্লাস করো 0.01, তাহলে কত? $6.67। 6.67, 6 ও এবার এটা মনে আসছে রে ভাই, যেটা বলতে চাইছিলাম 6.60। এইভাবে আমরা যদি ধরো এর পরেরটা বের করতে চাই, তাহলে এর কত কাটবে? ধরো এটা আমরা বের করতে, তাহলে অ্যাকচুয়াল কস্ট অফ ওয়াট উইঙ্গার ল না কি যেন এইটা, তাহলে 2 নাম্বার। তাহলে 2 নাম্বার আমরা এটা বের করবো, এর ইমিডিয়েট পরে কি আছে? যে লোক 3 নম্বর পজিশন আছে, এই লোক। তাহলে এর কোয়ালিটি স্কোর কত? সরি, এয়ার র্যাঙ্কের ভ্যালু কত? 36। 36 ভাগ তার নিজের কোয়ালিটি স্কোর কত? 4। তার নিজের কোয়ালিটি স্কোর 4, এর সাথে প্লাস করো 0.01, তাহলে 36 ভাগ 4, এটা কেটে দাও। 36 ভাগ 4 প্লাস 0.01, 9.01, 9.01, $9.01। এটা হলো, এইভাবে প্রত্যেকটা বের করবেন। ঠিক আছে স্যার, এখন আপনি বলতে পারেন যে বস, যে লোক 5 নম্বর পজিশনে আছে তার আসলে এর ইমিডিয়েট পরে তো আর কেউ নাই। তো বিষয়টা আসলে এরকম, 5 নম্বর পজিশনে যে ভদ্রলোক আছে সে যত দিতে চেয়েছে গুগল তত টাকাই কাটবে। এখানে আরেকটা প্রশ্ন আসে, যে বস যদি দুইজনেরই অ্যাড র্যাঙ্কের ভ্যালু সেম হয়, যেমন এরও 40 ধরো এরও 40, তাহলে কি হবে? প্র্যাকটিক্যাল কেজে সাধারণত এরকম হয় না, যদি থাকতো তাহলে গুগলের ডকুমেন্টে এটা দেখাতো। কারণ এই হয়তো তুমি বেশি দিতে চেয়েছো, এটাই যেমন হেরফের হবে, এখানেও কোয়ালিটি স্কোরেও তোমার এদিক সেদিক হবে, প্র্যাকটিক্যাল কেজে এটা হয় না। নাম্বার 3, আরেকটা জিনিস হলো যে ভাই লাস্টেরটা, ভাই গুগলে হয়তো এখানে ডিভোর্স লয়ার, এখানে 6-7টা অ্যাড দেখাচ্ছে, কিন্তু ইউএসএ তে মিনিমাম 50টা কোম্পানি অ্যাড দিচ্ছে। সো ওই 5-7টা দেখানোর জন্যই গুগলের হিসাব করার পরে বাদ বাকি গুগলের হিসাব করারও দরকার। ঠিক আছে, আরেকটা সলিউশন কি? আরেকটা সলিউশন গুগল থেকে নাজিল হওয়ার কথা, সেটা হলো যদি না হয় তাহলে লাস্ট ধর 3টা কোম্পানি অ্যাড দেখাচ্ছে, তাহলে সর্বশেষ কার সাথে তুলনা করবে? সর্বশেষ কারোর সাথে তুলনা করবে না ভাই, ও যত টাকা দিতে চেয়েছে তত টাকাই কাটবে। এখানে একটা পয়েন্ট, যেমন ধরেন এই ভদ্রলোক দিতে চেয়েছিল 7 টাকা, কিন্তু কেটেছে কত? 6.67।
এই ভদ্রলোক দিতে চেয়েছিল কত, 10 টাকা, কিন্তু কেটেছে 9.0। তার মানে যত দিচ্ছ সেটা দিলেই যে কাটবে বিষয়টাই না, ভেতরে এই ক্যালকুলেশন গুলো হবে। ঠিক আছে স্যার? আচ্ছা, দেই তো আর কি কি আছে, আর কি আছে ভাই। এগুলো আমি জাস্ট এমনি রেখেছি, হ্যাঁ, আমি জাস্ট বোঝানোর জন্য, বাট এটা এগুলো আমরা পরবর্তীতে এমনি আরো শিখবো আর কি। হ্যাঁ, এই যে এইগুলো আর কি, এটা না, এই যে এইগুলো কখন কোন কোন ক্যাম্পেইন ইয়ে করবে এটা আমরা পরবর্তীতে শিখবো আর কি। ঠিক আছে স্যার? মোটামুটি আমাদের আজকের আলোচনা এটুকুই। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই, বস ইয়া অ্যাড কিভাবে কাজ করে, ডিসপ্লে অ্যাড, ডিসপ্লে কাজ করে ওই ইন্টেন্টের উপরে। ওর ব্যাকএন্ডে হিসাব হয় এরকম যে কে কত সিপিএম নামে একটা ব্যাপার আছে আর কি। হ্যাঁ, সিপিএম কি রে, সিপিএম, সিপিএম, কস্ট পার, কস্ট পার ইমপ্রেশন। তো এটা আসলে কস্ট পার 1000 ইমপ্রেশন হবে শব্দটা এখানে, 1000 ইমপ্রেশন। এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো তার ইন্টারেস্ট। যেমন ধরো সে 10,000 মানুষকে টার্গেট করেছে, ধরো ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে, ধরো সে 10,000 মানুষের টার্গেট করেছে, 10টা ধরো, ওর অডিয়েন্স সাইজ হচ্ছে 1 লাখ। এর মধ্যে আমরা ধরলাম 70,000 মানুষ মোটামুটি ইন্টারেস্ট আছে, অ্যাড চালাচ্ছে ধরো 10টা কোম্পানি, তাহলে কার অ্যাড দেখাবে কার অ্যাড দেখাবে না, এরকম ব্যাপারটা। মূলত সবার অ্যাডই, ইমপ্রেশনই ও ভাগ করে দেয়, বাট মোটামুটি যার সিপিএম এর ভ্যালুটা একটু বেশি থাকে তার অ্যাড একটু বেশি দেখে। দ্যাটস ইট। এই জিনিসগুলো আমরা আরো ক্লিয়ার হব যখন আমরা ডিসপ্লে অ্যাডের সময় সিপিএম টিপিএম গুলো আরো ভালো করে বুঝবো, না বিডিং স্ট্র্যাটেজি স্পেশাল আরো ভালো করে বুঝবো, তখন আমরা আরো ক্লিয়ার। এইটুকুই আপাতত কথাবার্তা আর কি। ঠিক আছে স্যার? কারো কোনো কথা আছে? বাক্সাতে তো কেড়ে নিয়েছিলাম, খুলে দিলাম, বলুন। কারো কোনো কথা আছে আসসালামু এইটুকু? আলাইকুম স্যার। হুম। স্যার আপনি যে এখানে আপনার কোয়ালিটি স্কোর কিসের উপর করে ভিত্তি করে দেওয়া হয় আর এয়ার ট্যাঙ্ক কিসের উপর ভিত্তি করে বাড়ে? আপনার প্রশ্নটা একবার খুব দারুণ একটা প্রশ্ন করেছে, দারুণ একটা প্রশ্ন করেছেন বস। কি বললেন আরেকবার একটু বলেন। স্যার দারুণ। কোয়ালিটি স্কোর কিসের উপর ভিত্তি করে বাড়ে হ্যাঁ, এবং আরেকটা এয়ার প্রশ্ন কি ট্যাঙ্ক ছিল? কিসের উপর ভিত্তি করে দেওয়া হয়? এই ক্লাস এতক্ষণ ধরে, স্যার ফার্স্ট প্রশ্নটা ছিল কোয়ালিটি স্কোর কিসের। হ্যাঁ, এই প্রশ্নটা হলো স্যার বস, হ্যাঁ খুব ভালো প্রশ্ন করেছেন, আমি একটু বকা দেবো তো, এই জন্য একটু রেকর্ডটা অফ করি। কোয়ালিটি স্কোর আপনারা দেখতে পারেন, এখানে একটা প্রশ্ন থাকে, ভালো, ভেরি গুড। এই প্রশ্নটা আমি নিজেই বলে দিই, কারণ ভুলে গেছি। এখানে প্রশ্ন থাকে যে ভাই এই লোকটা তো ইসে আছে, তো এই লোকের, এই লোক, আমি তো এর আগে যেতে চাই, ধরেন এই কোম্পানির বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনাকে হায়ার করেছে, তো আপনি দেখতেছেন আপনার কম্পিটিটর এই ভদ্রলোক আপনার এলিনা আগে আছে, তাহলে এর কোয়ালিটি স্কোর কত, ওইটা যদি আমি জানতে তাহলে ভালো হতো। ওর কোয়ালিটি স্কোর আমার জানার দরকার নেই, ওটা আমি জানতে পারি না, বাট ও জানতে পারে। আপনি আপনার গুগল অ্যাডস এর মধ্যে আমি আপনার মানে কিওয়ার্ডের কোয়ালিটি স্কোর আপনি জানতে পারেন। ওরটা কেন জানার দরকার নেই, এটার আমি জবাব দিই এইভাবে যে ধরেন কিয়ামতের, কিয়ামতের মানে না, কবরে 3টা প্রশ্ন জবাব দেওয়া, প্রশ্ন চাই, এটা আমরা সবাই জানি না ভাই, তারপরে সবাই উত্তর দিতে পারে না, ব্যাপারটা তাই না? ওর কোয়ালিটি স্কোর কত ওইটা আমার জানার দরকার নেই, আমি তো জানি যে এই জিনিসগুলো করলে আমি 10-এ 10 পেতে পারি, সেইগুলো বাড়ালেই হবে। আর ওরটা যদি আমি জানো, ধরেন ও 10-এ 10ই পাইছে, ওরটা জেনে কি আমার কোনো লাভ আছে? আমাকে কিন্তু ওই জিনিসগুলোই করতে হবে কোয়ালিটি স্কোর বাড়ানোর জন্য, ঠিক কিনা? হ্যাঁ স্যার, ঠিক। এই আর কি। বস আমি একটা প্রশ্ন করতে আসছিলাম। হুম। আচ্ছা বস, এই যে ওই যে একটু আগে যে ভাই বললো আর কি কোয়ালিটি স্কোর বাড়ানোর উপায় বা আপনারা কিভাবে বাড়ানো যায়, তো আমি এখানে একটা ছোট করতে আসছি। যে এখানে আপনি বলছিলেন হিস্টোরিক্যাল ডাটা বেশ গুরুত্বপূর্ণ কোয়ালিটি স্কোর বাড়ানোর জন্য। হুম। তো সেক্ষেত্রে আপনি বলছেন হিস্টোরিক্যাল ডাটা আসলে যদি এরকমই হয় তাহলে কি, আমি জানতে চাচ্ছি ফার্স্ট ইজ ফার্স্ট কিনা, মানে যে আগে থেকে আপনার এই বিজনেসটা চালু করছে তার কোয়ালিটি স্কোর মানে হিস্টোরিক্যাল ডাটা আগে আছে, বা আমি নতুন যদি চালু করতে চাই সেক্ষেত্রে আমার উপর কতটুকু মানে প্রভাব পড়বে, এটা একটু যদি বলতেন সেটাই আর তো কি। বললাম, সেটা তো একটু আগে বলেছি, একটু আগে এই কথাটাকে আমি বলিনি
যে প্রথম স্যারে অবস্থায় জি দেখবেন বস আমাদের একটু বলেছেন। খরচ বেশি হয়, তারপরে 2 উইকস 3 উইকস অ্যাড চালানোর পরে দেখবেন যে আস্তে আস্তে সেটা ব্যালেন্সড হয়, বলেছি না স্যারে যখন বলছে ও যে এক মাসে জি, বুঝতে আপনাকে পারছি জি বস। এবং সেখানে এটাও বলেছে যে ডাটা মানে কিন্তু জি, এরকম না বুঝতে যে কতগুলো ইমপ্রেশন কতগুলো ক্লিক পেলেন, ডাটা মানে তুমি যদি লিড চাও তাহলে 50টা লিড আসছে কিনা লাস্ট 30 ডেজে, এই ডাটাটাও ভালো করে ইয়া করতে পারে, মানে ওর এআই লার্নিং করার জন্য সুবিধা, এগুলো আমরা পরবর্তী আরো বলবো, লার্নিং করার সুবিধা হয় তখন ইয়া হয়, যাই হোক আর কি। তারপর ল্যান্ডিং পেজের উপরে জি জি বুঝতে আর 2 সাইডে সাবানের নাম বলেন কেয়া, তারপরে স্যার আমি একটা কোশ্চেন করি রইলো লাইফ আসলে। বয়, লাক্স। লাক্স, হ্যাঁ হ্যাঁ স্যার, আমি একটা হ্যান্ডেলের নাম বানান লিখতে হবে না ভাই, এটা সহজ তখন, সিনথল, সিনথল। হ্যাঁ সিনথল মেরিল বানান মেরিল লিখতে হবে। ডেটল মেরিল, ডেটল সবচেয়ে সোজা মেরিল, ঠিক আছে, মেরিল। ডেটল ঠিক আছে, ডেটল, হ্যাঁ ঠিক আছে, একজন কি প্রশ্ন করতেছিলেন করেন। না এটা জিজ্ঞাসা আর কি আপনার কাছে, সেটা হলো এই আমি সাধারণত ইয়া করি ফেসবুক অ্যাড চালাই, আমার নিজের একটা বিজনেস আছে, গুগল অ্যাডস চালানোর জন্য আপনার এই কোর্সে আসা। এখানে স্যার আমাদের দেশের রেজাল্ট কেমন আসে বা কি, এটা আপনার যেহেতু অভিজ্ঞতা আছে এই সম্পর্কে, আমি সেটা জানা নেই আমার আর কি, যে আসলে গুগল অ্যাডস ফেল আসে কিনা। খাস করে অনেক সময় মন চায় যে কারো দিয়ে করাই, কিন্তু আসলে খাস করে দেই না, হয় না হয় সেল, ডলার নষ্ট হয় কিনা এটা অনেক চিন্তা। কম উত্তর হয়ে চালায় দেখতে হবে, তবে এখন হচ্ছে ডিমান্ডস এন্ড ক্যাম্পেইন বাংলাদেশে প্রচুর পরিমাণে চলতেছে এবং খুবই ভালো হচ্ছে। আমরা ওই যে ভেষজ আইটেম বিক্রি করি আর কি, আপনার যে সাথে আগে বিক্রি করেন আর কি, আপনি চালান, অসুবিধা কি আছে। জি ঠিক আছে ইনশাআল্লাহ, ধন্যবাদ। অ্যাড চালায় কোনো লস নেই, জানেন তো, লস হবে তখন যে অ্যাডটা ইয়া করে, যেমন এখন আমি অনেক, যেমন কালকেও আমি, আমার একটা প্রোগ্রাম আছে 12 তারিখে, তা আমার হচ্ছে একটা টি শার্ট লাগবে হোয়াইট কালার, আমি চিন্তা করলাম যে আমি যাব, যে আবার কিনবো, ঠিক আছে যে কোনো যাইতে অনলাইনে অর্ডার দিই, টাকা পয়সা দিয়ে দেবে, পরে ইয়ে নিয়ে নেবো, খোদার কসম ভাবে ব্র্যান্ডের নাম আমি ভুলে গেছি। এখন যদি আমার ধরেন আমি যাওয়ার পর আমার টাকা পয়সা অলরেডি দিয়ে গেছে, আমি যাওয়ার পরে যদি যে দেখি যে টি শার্টটা ভালো লাগছে, বা যদি ব্যাগটা ছেড়ে ফেলার পর আমার মনে থাকে না, তার মানে হচ্ছে যে আপনি যখন কোনো একটা প্ল্যাটফর্মে দেন, ধরেন আপনি ফেসবুকে যে সেলটা বাংলাদেশ পার্সপেক্টিভে পান, হয়তো গুগল ডিমান্ডস এন্ড ক্যাম্পেইন চালাও এরকম নাও পাইতে পারে, বাট আপনার ব্র্যান্ডের মনে রাখার জন্য ভেরি ইম্পর্টেন্ট এই ইউটিউব অ্যাড, বুঝতে পারছেন না? আপনি ভেষজ বিক্রি করেন, ঠিক আছে, জি ধরেন এই প্রোডাক্টটা খাওয়ার পরে খুব ভালো কাজ করছে, আমি অনেক প্রোডাক্ট আছে, আমার একটা আসিল হয়েছে ছোট্ট, এই জিনিসটাকে আমার ভালো লাগছে না, কিন্তু আমি এই আসিলটা নেয়ার পরে দেখলাম যে আরো 2 জায়গা হয়েছে, তাই একটা ইয়া হয়েছে, আমি একটাতে ইমপ্লিমেন্ট করে দেখছি, এটা মানে আসিলটা পড়ে গেছে, পরের বার খুদার কসম তার নাম আমি ভুলে গেছি ওয়াজ, আবার ফেসবুকে আসিল লিখে সার্চ দিলাম, ইউটিউবে সার্চ দেখে কোনো এক সময় দেখলাম যে এই ভদ্রলোক দেখাইছে, এখনো আমি ভুলে গেছি। আচ্ছা, এবার আপনাকে আরেকটা প্রশ্ন আমি করি, ধরেন বাংলাদেশের টপ 5টা, আপনি বাংলাদেশের টপ 5টা চানাচুর কোম্পানির নাম বলেন, বলেন, এক এক করে বলেন। এসিআই আছে, তারপরে ভ্যাকসিন ইয়া আছে এই যে রুচি, দাঁড়ান, এসিআর কি ব্র্যান্ড এসিআই নেমটা জানতে আছে, চাচ্ছি। নাম কি ভুলে গেছি। হ্যাঁ বোম্বাই সুইট আছে। হ্যাঁ বোম্বে সুইট গেল একটা, তারপরে তারপর একটা বলেন, নাম বলেন। রতন চানাচুর। রুচি। রুচি রুচি চানাচুর, চানাচুর, রুচি তারপরে তপনচার মেরিডিয়ান, তারপরে বস। ডালমুট আছে। হ্যাঁ? বিডি টান টান চানাচুর, প্রাণ চানাচুর, তারপরে ভাই, বিনামূল্যে চানাচুর, হ্যাঁ আরেকটা কি, বনফুল, তপন ডালমুট আছে আছে একটা, তপন ডালমুট। হ্যাঁ বনফুল, আরেকটা কি, শ্যামলী, কিশোর। ফুলকলি, আচ্ছা, সবার আগে কার নাম বললেন ভাই, বোম্বে সুইট না? আপনি হ্যাঁ যখন বোম্বে। কোনো কিছু কিনতে যাবেন, আপনি যখন কিনতে যাবেন এই 5টার নাম বললেন, এই 5টায়, কিন্তু এরকম 20 25টা 30টা চানাচুর কোম্পানি আছে বাংলাদেশে, কথা সত্য না মিছে কথা? জি সত্য। কিন্তু আপনি এটা ব্যাখ্যা দিতে হয় যেহেতু এই সচেতন। 5টা আপনি বলতে পারছেন, আপনি কেনার সময় এই 5টা যে কোনো জায়গা থেকে, এই জন্য হচ্ছে কোনো অ্যাড বিফলে যায় না। ওই যে আপনি বলতেছেন, আপনি তো ওই ভেষজ বা বাংলাদেশের যারা এই যে এই ধরনের ব্যবসা বাণিজ্য করে, তারা প্রথমেই তাদের ক্যালকুলেশন বাই সিভিআর কত, কনভার্সন রেট কত, কিন্তু নো, অ্যাডের ফলাফল কখনো ডিফাইন করে না কয়টা সেল পাইছে, অ্যাডের ফলাফল ডিফাইন করে কতজন মানুষ আপনাকে মনে রেখেছে।
তা নাহলে পরে কোকা কোলা এত বড় বড় বিজ্ঞাপন দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, লাখ সামান সারা বাংলাদেশের মানুষের কোনো বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন ছিল? কথা কি বোঝা স্যার গেছে এখানে না তো যায় একটা নাই? কোশ্চেন করি আমি, সেটা হলো যেমন তাহলে অ্যাড ব্র্যান্ড চালাইলে অ্যাওয়ারনেস যেটা হয়, আপনি যেটা বলছেন, এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস কি স্যার এটা কন্টিনিউ চালিয়ে যাওয়া উচিত? অবশ্যই চালানো উচিত। আমি তো নিজে বাস্তব সাক্ষী। আর একটা কোশ্চেন করি, এটা হলো তাহলে আমি মনে করেন এখন গুগল অ্যাড চালাইলাম বা 2 মাস 3 মাস 1 বছর চালাইলাম, 1 বছর পরে যদি আমি বন্ধ করে দিই তাহলে ওই সার্চ বারে কি আমার এই ব্র্যান্ডের নাম বা এগুলো থাকবে কিনা, নাকি বন্ধ হয়ে গেলে আবার এটা অটোমেটিকলি ও, চলে যাবে? সার্চ বারে থাকা মানে কি ভাই? সার্চ বারে থাকা মানে কি আমার একটু বোঝায় বলুন তো। একটা এসইওর কথা বলতেছে ভাই মনে হয়। এসিও তো আলাদা জিনিস। যেমন কেউ মনে করেন এটা বিশেষ আমি যে প্রোডাক্ট বিক্রি করি এটার নাম লিখলো ইউটিউবে বা কোথাও সার্চ করার জন্য, অথবা আপনার এই ক্রোমোতে যায় সার্চ করলো, এখানে আমার এই ব্র্যান্ডের নাম বা আমার এই নামটা এখন অ্যাড কেন চালানোর কারণে দেখাবে? হয়তো। সেটাকে আমরা কোনো জায়গায় বলেছি যে এরকম করলে সে থাকবে? কোনো জায়গায় হুম, বলেছি আমরা এটা? না না মানে এটা আপনি মাথা শোনার জন্য খাটান না বলছি। ভাই। মানে জি। বর্তমান এআই সভ্যতা, এআই সভ্যতায় আপনাকে মাথার ঘাম পায়ে ফেলা থেকে মাথা খাটানোটা বেশি জরুরি, এটা কি আপনি জানেন? তখন তো আর আপনার সেই সার্চ টার্মটা তো আর অকশনে থাকবে না। আপনি যতক্ষণ পে করবেন ততক্ষণ আপনার সার্চ টার্মটা তাই অকশনে না? থাকবে। বুঝতে পারছি। এটা মাথা খাটাতে হবে তো ভাই। বস, উনি মনে হয় এটা জানতে চাচ্ছে যে আমি 1 বছর একটা রান করলাম, একটা রান করার পর পজ করে রেখে দিলাম, হুম পরবর্তীতে আমি 1 বছর পরে 1 মাস পজ করে রাখার পরে 1 মাস পরে আমি আবার রান করলাম, তো হুম। সেক্ষেত্রে আমার ডাটা গুলা থাকবে কিনা আর কি। কোন গুগল এ- আর্টস এর এ- মধ্যে তো ডাটা থাকবে, গুগল আর্টস এর অবশ্যই মধ্যে তো ডাটা হ্যাঁ হ্যাঁ, থাকবেই। আচ্ছা। গুগল আর্টস এর মধ্যে ডাটা থাকবে, বাট ওই ডাটাগুলো তো আবার যখন অ্যাড রান করবে তখন কিন্তু আবার লার্ন করবে, বাট ওই ডাটাগুলো তখন একটা ইফেক্ট করবে, অবশ্যই করবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। পরবর্তীতে কি যে বস, পরবর্তীতে কি আমাদের আবার পুনরায় কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড মানে অপটিমাইজেশনটা কি পুনরায় করতে তা হবে তো কিনা? করতেই হবে, এগুলো তো করতেই হবে। আচ্ছা, ঠিক। ওকে। অ্যাড চালায়ে যতগুলো মানুষের কাছে মনে রাখতে পারবেন, এটাই হলো মানে অ্যাকচুয়াল, মানে ওয়ার্ল্ড ওয়াইড যদি চিন্তা করেন, মানে আমাদের এখানে যে চিন্তা ভাবনা গুলো এগুলো কিন্তু চিন্তা ভাবনার মধ্যেই পড়ে না। ঠিক আছে? মানে আপনি যদি বিজনেসটা সাস্টেন করতে চান তাহলে আপনার অ্যাডের এত টাকা খরচ করছে, এর বিনিময়ে কত টাকা আসছে, এইটা কখনোই কোনো, এটাও একটা মেজারমেন্ট, বাট আপনার মেজারমেন্ট হওয়া উচিত যে আপনি অ্যাড 3 মাস বন্ধ করলে আপনি সাস্টেন করতে পারবেন কিনা। তার মানে 3 মাস বন্ধ করার পরে যদি আপনার ব্র্যান্ডটা মানুষ মনে রাখে, আপনার প্রোডাক্টটা যদি ভালো হয়, আপনার সার্ভিসটা যদি ভালো হয়, তারপরে যদি অর্ডার আসে, তাহলে বুঝবেন যে ওই বিজনেসটা আপনি সামনে আগাতে পারবেন। আদারওয়াইজ না। এই জন্য পৃথিবীর কোনো অ্যাডের টাকা বিফলে যায় না। কতজন মনে রেখেছে? এটা ইম্পর্টেন্ট। টপ অফ দ্য স্যার মাইন্ড যাকে বলে আর স্যার মার্কেটিং এর ভাষা। স্যার, বাংলাদেশে মার্কেট প্লেসে আপনার অনেকেই গুগলে অ্যাড দিতে চায়, কিন্তু ওরা ফেসবুকের সাথে কম্পেয়ার করে যে আমি $2 একটা অর্ডার পাইতাম, গুগলে হুম এসে শুরুতে এটা পাই না। তো আমি অনেকজনের কাজ করেছি, তো ওদেরকে বলতে চাই যে আপনারা কিছুদিন আগে ডাটা নিয়ে আসেন। মনে করেন 1 মাস আমার বার্ন হবে, লস হবে। যখন আপনি পর্যাপ্ত পরিমাণ ডাটা গুগলকে দিয়ে দিবেন, তারপরে আপনার অ্যাডটা খুব ভালো পারফর্ম করবে। আমি যে ব্র্যান্ডের সাথে অনেকদিন থেকে কাজ করি, প্রায় 2 বছর, ওদের ফেসবুকে প্রায় 3, 3.5, 4 এরকম অর্ডার আসে ডলারে, আর আমার গুগলে আসে $1, $1.50। হুম। তো এটা হচ্ছে ডাটার খেলা। গুগলের কথা বলি, যারাই আপনার ডিমান্ড জেন বা সার্চ ক্যাম্পেইন করতে চান গুগলে, যে কোনো প্রোডাক্টই হোক, আপনি যদি মনে করেন যে 7 দিনে আমি অ্যাড চালাবো, দিয়ে আমি দেখতেছি যে আমার তো 7 দিনে $20 করে বাজেট ছিল, $140 আমার অর্ডার আসছে মাত্র 20টা, আমার তো লস। এইভাবে মেন্টালিটি থাকলে গুগলে না শুরু করাই ভালো। তবে আপনি যদি 1-2 মাস ক্যাম্পেইন চালান, লস হোক বার্ন হোক, আপনার পর্যাপ্ত পরিমাণ ডাটা যখন গুগলকে দিয়ে দিবেন, তখন আপনার এটা থেকে আর পেছন ফিরে তাকাতে হবে না, গুগল অনেক ভালো রেজাল্ট এনে দিবে। আচ্ছা, ভাই আরেকটা কথা বলি ভাই ভাই। ভাই আরেকটা এই কথা তাহলে। ধন্যবাদ আপনাকে। ডিএফআইটির রিটার্নিং কাস্টমার রিটেনশন রেট কত? আপনার রিপিট পারচেজ রেট কত পার্সেন্ট বলেন তো? 25%। রিপিট পারচেজ রেট কত পার্সেন্ট ডিএফটির? যে লোক এই প্রশ্নটা করলেন আর কি। আমাকে বলছেন স্যার, আপনার আপনার রিপিট পারচেজ রেট কত? মানে রিপিট কাস্টমার কেমন আছে তাই? হুম হুম এটা স্যার আমার মানে প্রতিদিনই আপনার মোটামুটি 100তে মোটামুটি 15-16টা এরকম 15% আসে স্যার, আলহামদুলিল্লাহ রিপিট। 15% আসে। একটা বিজনেস সাস্টেইন করবে তখনই যখন আপনার রিপিট পারচেজ 22 থেকে 40% হবে জেনারেল। তার মানে আপনার মানে ব্র্যান্ডের আগে নাম অনেকে এখনো আগে মনে রাখে। রিপিট কম ছিল, যেমন ইদানিং যত দিন যাইতেছে রিপিট বাড়তেছে, মানে হ্যাঁ, খুব সেল ভেরি গুড থিং, বাড়তেছে। এটা ভেরি গুড থিং।
এটা জি, ভেরি আগে এই জন্য মানে আপনার টাকা খরচ হলে ইউটিউবে অ্যাড চালানো হচ্ছে, যাতে মানুষ মনে রাখে। আগে দৈনিক আমার 2টা 3টা রিপিট যেত, আচ্ছা, এখন আরেকটা মোটামুটি জিনিস হলো বাংলাদেশের রিপিট মানুষ 20 ট্রেডিং 30টা। করে। বাংলাদেশের মানুষ ট্রেডিং করে, নট বিজনেস করে। ম্যাক্সিমামরা ট্রেডিং করে, নট বিজনেস করে। সে মাল নিয়ে আসে, মাল বেচে দেয়, ট্রেডিং। গুলিস্তানের মোড়ে একজন পানের দোকানদার যে কাজটা করে সেই, তারা বিজনেস ইন্টেন্ডিং আর কি স্যার। হ্যাঁ। আচ্ছা যাই হোক, ফরগেট ইট। আচ্ছা, আমাদের হোমওয়ার্ক হলো স্যার, ভিডিওটা অবশ্যই 2বার দেখবেন এবং প্রত্যেকটা জিনিস চিন্তা করবেন। এই রিলেটেড জিনিস চ্যাট জিপিটি, গুগল ফুগল, অমক তমক, আরো পৃথিবীর বহু মানুষ ভিডিও বানাইছে এটার উপরে, সেগুলো দেখেন, কোনো সমস্যা নাই। আর এই হোমওয়ার্কটা করে ফেলবেন। ঠিক আছে স্যার? স্যার এই বিডিং অপশনটা কি আমি বাইরে ইচ্ছা করলে একটা এরকম ক্রিয়েট করে পরে বোঝানোর জন্য দিতে পারবো স্যার? মানে এই কথাগুলো আপনি বুঝাবেন না, বাট এই কথাগুলোই আপনার বিভিন্ন সময় মিটিং এর সময় চলে আসবে। আমরা কিছুই শিখিনি, সামনে আর অনেক জিনিসপত্র আছে। জি স্যার। আপনার আরেকটা কথা কোশ্চেন বলার হচ্ছে, স্কোপ তৈরি হয়ে যাবে। আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, যে আমি গুগল অ্যাডস এর ফুলফিল কমপ্লিট করলাম অ্যাকুরেটলি, কিন্তু যখন আমার লোডিং স্পিড 3 to 5 সেকেন্ডের মধ্যে না হয়, তখন তো আপনার কাস্টমার ব্যাক বাউন্স করবো। তার 100%। তারপরে নেভিগেশন 100%। সিস্টেমটা যদি তখনই আমাদের শেয়ারও করতে হবে। এই জিনিসগুলো আমরা আরো সামনে ক্লাস নেব তো ভাই। আপনার যদি 3 সেকেন্ডের বেশি সময় নেয়, তাহলে 40% মানুষ, 100 জন আসলে 40 জন মানুষ হচ্ছে ওয়েবসাইট থেকে ইনস্ট্যান্ট লিভ করবে। যদি 5 সেকেন্ডের বেশি হয়, 90% মানুষ আপনার লিভ করবে। তার মানে আপনি টাকা খরচ করে একটা মানুষকে, দেখেন এখানে আপনি অ্যাড করতেছেন, এখানে ক্লিক করা মানে টাকা কাটতেছে, টাকা করে এখানে আনতেছেন। এইটা যদি ধরেন 1 টাকা করেও যদি কাটে, তাহলে 100 জন মানুষ আনতে আপনার কত টাকা লাগতেছে? $100। যদি 3 সেকেন্ডের বেশি লোডিং টাইম হয়, সেখানে 40 জন চলে যাচ্ছে, তার মানে $40 এখানে আপনার লস। স্যার আমি তো বাইরের কাজটা ফুলফিল কমপ্লিট করলাম, কিন্তু ওনার তো লোডিং স্পিড ঠিক নাই, নেভিগেশন ঠিক নাই, এটা আপনি সেক্ষেত্রে সিআরও যদি রিপোর্ট দেবেন না? এর পরবর্তীতে যখন আমরা প্ল্যানিং শিখবো, সিআরও রিপোর্ট কিভাবে এআই দিয়ে বানাবো, সেখানে কি কি ইনফরমেশন থাকে যেগুলো শিখবো, তখন এটা ক্লায়েন্টকে আমি বলবো না যে ভাই আমার এর বিষয়ে যে কারণে আমি অ্যাড চালাতে পারছি না। থ্যাংক ইউ। বস বস নতুন আমাদের কি অফিসিয়ালি ক্লাস শেষ? আজকের মতো। আচ্ছা বস, তাহলে একটা কোশ্চেন করি। হুম। রেকর্ডিংটা অফ করে দিন বস। হ্যাঁ, রেকর্ডিং অফ। তো বস